এইসব কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার। সত্যি আমি চিৎকার করব কিন্তু। সত্যি চিৎকার কর। উপমা মুখ খুলবে তার আগেই ঝড়ের গতিতে জাওয়াদ উপমার নরম গোলাপি ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। উপমার চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের স্পর্শে তার দেহ কেঁপে ওঠে। ফ্ল্যাশব্যাক। বিয়ের আসরে উপমা বউ সেজে বসে আছে। উপমা বউ সেজে বসে আছে ঠিকই, কিন্তু শরীর একদম স্থির রাখতে পারছে না। গতকাল রাতেই জাওয়াদ তাকে থ্রেট দিয়েছে সে যেন ভুলেও বিয়ের আসরে না বসে এবং সবাইকে যেন বলে দেয় সে বিয়ে করবে না। কিন্তু সে এমন কিছুই করেনি, চুপচাপ বউ সেজে বসে পড়েছে বিয়ে করার জন্য। জাওয়াদকে সে প্রচুর ভয় পায়। সে ভয়েই এখন তার শরীর কাঁপছে। কখন না এসে রাক্ষসটা তাকে এসে ঠাস করে চড় মেরে দেয়। উপমার মনে হচ্ছে সে শুধু শুধু ভয় পাচ্ছে। জাওয়াদের সুদূর বিশেষ থেকে আসার কোনো সম্ভাবনা নেই। কাজী সাহেব বিয়ে পড়াতে চলে এসেছেন। তিনি সব কিছু লেখালেখি করে উপমাকে কবুল বলতে বলেন। এমন সময় আওয়াজ ভেসে আসে। উপমা। চিৎকারে সবাই থতমত খেলেও উপমা ভয় পেয়ে যায়। রাক্ষসটা ঠিক সময়ে এন্ট্রি নিল। এটা কিভাবে সম্ভব? জাওয়াদ সদর দরজা দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে। জাওয়াদের ভয়ে যান যায় যায় অবস্থা। জাওয়াদের হেঁটে এসে একদম উপমার সামনে এসে দাঁড়ায়। উপমা মাথা নিচু করে আছে, ভয়ে সে থরথর করে কাঁপছে। গতকাল রাতে তোকে আমি কি বললাম আর তুই কি করলি? শান্ত কণ্ঠ, অথচ কথাটাতে যে কতটা রাগ জমে ভিড় করেছে কেউ না বুঝলেও উপমা খুব ভালো করেই বুঝতে পারছে। জাওয়াদ হঠাৎ করে উপমার হাত চেপে ধরে বিয়ের আসর থেকে টান দিয়ে দাঁড় করায়। উপমা ভয়ে তার ফুপা ফুপি ও তার আম্মা আব্বাকে ডাক দেয়। জাওয়াদের আম্মা জাহানারা আলম জাওয়াদের সামনে এসে দাঁড়ায়। তারা জাওয়াদকে এই সময় এখানে উপস্থিত হতে দেখে চরম অবাক হয়। আম্মা, আমি উপমাকে নিয়ে যাচ্ছি। মানে কি বলছিস? কোথায় নিয়ে যাবি ওকে? তুই বুঝতে পারছিস আসলে? মাথা ঠিক আছে তো তোর? আমার মাথার কিছু হয়নি আম্মা, একদম ঠিক আছে। তুই কোথায় দাঁড়িয়ে কি করছিস বুঝতে পারছিস না মনে হয়। উপমার বিয়ে হচ্ছে। হবে না। মানে? উপমার বিয়ে হবে না। এমন সময় উপমার আব্বু এগিয়ে এসে বলেন। জাওয়াদ, তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস তুই? উপমার বিয়ে হবে না মানে কি? শোনো, তোমাদের সাথে কথা বলার মন মানসিকতা নেই আমার। আমি উপমাকে নিয়ে যাচ্ছি, কেউ ডিস্টার্ব করবে না আমারে। কথাগুলো শুনে জাহানারা আলম রেগে যায়। তিনি রেগেই বলেন। উপমার বিয়ে কেন হবে না? কারণ পাত্র আমার পছন্দ হয়নি। ফাজলামো পাইছস তুই? এতদিন এই কথা বলতে পারলি, আজকে বিয়ের দিন এসে এই কথা বলছিস? আর তোর পছন্দ দিয়ে কি হবে? যে বিয়ে করবে তার তো পছন্দ হয়েছে। জাওয়াদ অগ্নিচক্ষু নিয়ে উপমার দিকে তাকায়। উপমা ভয়ে চুপসে যায়। জাওয়াদ কারো কথার জবাব না দিয়ে উপমাকে টেনে নিয়ে যাচ্ছে। উপমার আব্বু আম্মু জাওয়াদের আব্বু আম্মু বাধা দিতে আসলে ইমরানের সাথে আসা কয়েকটা ছেলে তাদের আটকে দেয়। জাওয়াদ আর কোনো ঝামেলা ছাড়াই উপমাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। এইদিকে উপমা জোরাজোরি করছে জাওয়াদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। ছাড়ো আমার হাত, আমি যাব না তোমার সাথে, ছাড়ো আমাকে। জাওয়াদ কোনো কথা না বলে চুপ করে আছে। কি হলো, কথা কানে যায় না? ছাড়ো আমাকে, আমার জন্য আমার জামাই অপেক্ষা করছে। কথাটা শুনে জাওয়াদ থেমে যায়। অগ্নি চক্ষে উপমার দিকে তাকায় এবং দেরি করেনি, ঠাস করে উপমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমার হাত গালে চলে যায়। সে বিশ্বাস করতে পারছে না সে থাপ্পড় খেয়েছে। অসম্ভব রকম জ্বলছে। এত জোরে কেউ থাপ্পড় মারতে পারে? উপমার থাপ্পড়টা না খেলে জানতেই পারতো না। সে কেঁদে দেয়। আর যদি একটা কথাও বলিস একদম মেরে ফেলবো তোকে, একদম চুপচাপ থাকবি। জাওয়াদ উপমাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। উপমা গাড়িতে বসে বসে কান্না করছে। উপমা, কানা থামা। জাওয়াদের কোনো কথা না শুনেই উপমা কান্না করেই যাচ্ছে। কানা থামাতে বলছি তোরে। আমার কান্না থামবে না, আমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে। আসল ঘটনা সামনে ঘটবে, সামনের ঘটনার জন্য কান্না জমিয়ে রাখ।
জাওয়াদের গাড়ি একটা কাজী অফিসের সামনে এনে দাঁড় করায়। গাড়ি থেকে নেমে উপমাকে উদ্দেশ্য করে বলে, গাড়ি থেকে নাম। নামবো না আমি। থাপ্পড় খেতে না চাইলে নেমে দাঁড়া। উপমার কথা বাড়ায়নি, সে আর থাপ্পড় খেতে চায় না। চুপচাপ নেমে আশেপাশে তাকায়। সামনে তাকাতেই কাজী অফিস বিলবোর্ড দেখতে পায়। উপমা মনে মনে ভাবে, এখানে কেন এলো? জাওয়াদ উপমার হাত ধরে কাজী অফিসের ভেতর নিয়ে যায়। উপমাকে নিয়ে চেয়ারে বসে। তুমি আমাকে এখানে কেন আনলে? এখানে মানুষ যে জন্য আসে সেই জন্য। মানে কি বলতে চাচ্ছো তুমি? তোর সাথে এখন আমার বিয়ে হবে। আমাকে কেন তুমি বিয়ে করবে? সেইটা যদি তুই বুঝতি তাহলে এখানে আসতে হতো না। কাজী সাহেব বিয়ে পড়ান আপনি। আমি বিয়ে করব না। তোর পারমিশন আমি নেই নাই। আমি আব্বু আম্মু ছাড়া বিয়ে করব না আমি। জাওয়াদ উপমার কথা শুনে রেগে যায়। ঠাস করে একটা চর বসিয়ে দেয় সিনহার গালে। যা যা করতে বলছি তাই তাই কর। বেশি বাড়াবাড়ি করলে একদম মেরে মাটি চাপা দিয়ে দেব। উপমা ভয়ে আর কিছু বলার সাহস পায়নি। সে কাঁদতে কাঁদতে কাগজে সাইন করে দেয়। বিয়ে শেষে জাওয়াদ উপমাকে একটা ফ্ল্যাটে নিয়ে আসে। জাওয়াদ উপমাকে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারে। ভাবি নাই এত তাড়াতাড়ি তোর সাথে এসব করব, কিন্তু তোর কারণে করতেই হচ্ছে। জাওয়াদ নিজের শরীর থেকে টি শার্ট খুলে ফেলে, উপমার দিকে এগিয়ে যায়। জাওয়াদের কাণ্ডে উপমার বুক কেঁপে ওঠে। একদম আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। কি করতে চাইছো তুমি? জাওয়াদ বিছানায় চলে আসে। উপমা পিছিয়ে যায়। জাওয়াদ সিনহাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। আমি অনেক কষ্ট পেয়েছি, সেই কষ্টের স্বাদ আমি আজকে তোকে দিয়ে মেটাবো। জাওয়াদ উপমার কানের দুল গায়ের গহনা খুলতে শুরু করে। সে টেনে শাড়ি ছেড়ে ফেলে, গহনা ফ্লোরে ছুঁড়ে মারে। তুই অন্যের জন্য নিজেকে এভাবে সাজিয়েছিস, আমি মানতে পারছি না। উপমা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, এমন করছো কেন তুমি? ছাড়ো আমাকে, আমি বাড়ি যাব। জাওয়াদ উপমার কাপড়ের বাকি অংশ ছিঁড়ে ফ্লোরে ফেলে দেয়। উপমা দুই হাত দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে। এসব কি করছো তুমি? আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার। সত্যি চিৎকার করব কিন্তু। সত্যি চিৎকার কর। উপমা মুখ খুলবে তার আগেই ঝড়ের গতিতে জাওয়াদ উপমার নরম গোলাপি ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। উপমার চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের স্পর্শে উপমার দেহ কেঁপে ওঠে। উপমা নিজেকে সামলিয়ে জাওয়াদের বুকে ধাক্কা দিচ্ছে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু অতটা শক্তি উপমার নেই। জাওয়াদ উপমার ঠোঁটে কিস করেই যাচ্ছে। শুধু কিস করে ক্ষান্ত হয়নি, সে উপমার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। কিছুক্ষণ পর জাওয়াদ উপমার ঠোঁট জোড়া থেকে সরে আসে। উপমা নিজের দুই হাত দিয়ে নিজের ঠোঁট ঘষে দেয়, যেন জাওয়াদের স্পর্শ উঠে যায়। হাত দিতে থেকে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অন্যদিকে উপমাকে ঠোঁট মুছতে দেখে জাওয়াদ আরও হিংস্র হয়ে যায়। সে উপমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উপমার উপর ঝাঁপিয়ে পড়ে। উপমার ঘাড়ে গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে। উপমা দুই হাত দিয়ে আবারও বৃথা চেষ্টা করে জাওয়াদকে সরানোর, কিন্তু পারে না। উল্টো জাওয়াদ বিরক্ত হয়ে নিজের এক হাত দিয়ে উপমার দুই হাত বন্দি করে নেয়। উপমা শান্ত হয়ে যায়, আর ছোটাছুটি করে না, করার চেষ্টা করে না। জাওয়াদ আবারও উপমার ঠোঁটের স্পর্শ নেয়। সিনহার ঘাড়ে গলায় লাভ বাইট দিতে থাকে। উপমার উপর সিনহার কর্তৃত্ব চলতে থাকে। উপমার দুই হাত মুক্ত হলে উপমা রেগে জাওয়াদের পিঠে তার নখের ধারালো আঁচড় বসিয়ে দিতে থাকে। জাওয়াদ নিজের মুখ তুলে উপমার দিকে তাকায়। উপমার চোখের পানি মুছে দেয়। পিঠে যতগুলো আঁচড় দিচ্ছিস দে, এর দ্বিগুণ তোর উপর দিয়ে যাবে। আর একদম কান্না করবি না। তোর স্বামী তোরে আদর দিচ্ছে, গ্রহণ কর। জাওয়াদ উপমাতে মেতে ওঠে। জাওয়াদের স্পর্শগুলোতে শুধু ভালোবাসাই ছিল না, ছিল হিংস্রতা। উপমার দেহে জাওয়াদের স্পর্শে এক একটা দাগ জানান দেয় হিংস্রতার। পরের দিন সকালবেলা জাওয়াদের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই নিজেকে উপমার বুকে আবিষ্কার করে। উপমা ঘুমিয়ে আছে। জাওয়াদ উপমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। অনেক কষ্ট দিয়েছি গতকাল, তার জন্য খারাপ লাগছে। অবশ্য এটা তোর পাওয়ারে ছিল। কষ্ট দেওয়া তো মাত্র শুরু হলো বোকারানি।
জাওয়াদ উপমার গালে চুমু খায়। উপমার গলায়, ঘাড়ে, বুকে তার করা দাগগুলো দেখে জাওয়াদের কাছে কিছুটা আফসোস হয়। জাওয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার উপমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। উপমার ঘুম ভেঙে যায়। বুকের উপর ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে। খেয়াল করতেই জাওয়াদের ঘুমন্ত মুখটা ভেসে ওঠে। গতকালকের কথা মনে পড়ে যায়। তার সব শেষ করে দিল। সেই সাথে সে টের পাচ্ছে তার শরীর ব্যথায় কাতরাচ্ছে। জাওয়াদ যে তার উপর এইভাবে হিংস্রতা দেখাবে সে কল্পনাও করেনি। উপমার দুঃখও লাগছে, আবার লজ্জাও পাচ্ছে। একই কাঁথার নিচে জাওয়াদ তার সাথে লিপ্টে আছে। উপমা পাশে তাকাতেই তার শাড়ি দেখতে পায়। লজ্জায় তার চোখ বন্ধ হয়ে যায়। তার এখন আবারও কান্না পাচ্ছে। তার সাথে কি হয়ে গেল? উপমার কান্নার শব্দ শুনে জাওয়াদ মাথা তুলে তাকায়। উপমার চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করে, কান্না করছিস কেন? উল্লাসে খুশির ঠেলায় আমি কান্না করছি। আমার সর্বনাশ করে জিজ্ঞাসা করতেছে আমি কেন কান্না করছি। তুমি আমার সাথে এমন করতে পারলে? হ্যাঁ পারছি, আরো অনেক কিছু করব, তুই শুধু সহ্য করে যাবে। এটা বলেই ঠোঁটে টুক করে একটা চুমু খায়। উপমা হাত দিয়ে আবারও ঠোঁট মুছে ফেলার চেষ্টা করছে। গতকালকেও এরকম করার জন্য কি করেছি তোর সাথে তুই নিশ্চয়ই প্রমাণ পেয়েছিস, আবার না চাইলে এরকম করবি না। জাওয়াদ আবারও উপমার ঠোঁটে চুমু খায়। সে সাথে ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। উপমা চিৎকার করে ওঠে। এমনিতেই সারা রাত কম অত্যাচার হয়নি তার উপর, এখন আবার কামড় দিয়ে ব্যথা জায়গায় দ্বিগুণ যন্ত্রণার শিকার হচ্ছে। হুম, তুমি আমাকে এভাবে ব্যথা দিচ্ছ কেন? এরকম একটু একটু ব্যথা তোমার এখন প্রতিনিয়ত ব্যথা হবে বুকারানি, তাই সহ্য করে নাও, সেটা তোমার জন্য ভালো হবে। জাওয়াদ উপমার ওপর থেকে উঠে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে উপমা কাঁথা গায়ে এখনও শুয়ে আছে। যা ফ্রেশ হয়ে আয়। উপমা কোনো কথা না বলে একইভাবে থাকে। জাওয়াদ ধমক দিয়েই বলে, কি বলছি কথা কানে যাচ্ছে না? ফ্রেশ হয়ে কি তোমার মাথা পরবো? আমার জামা আছে, এই মোটা শাড়ি আমি পরতে পারবো না। জাওয়াদ কোনো কথা না বলে আলমারি খুলে একটা থ্রি পিস বের করে উপমার দিকে ছুঁড়ে মারে। এবার যা। উপমা কোনো মতে কাঁথা গায়ের সাথে পেঁচিয়ে জামা নিয়ে আস্তে আস্তে উঠতে চায় ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু তার কষ্ট হচ্ছে। জাওয়াদ বুঝতে পেরেই জিজ্ঞেস করে, কি সমস্যা? ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে। হায় রে আমার বুখারানির তুলার দেহ কানি। জাওয়াদ বিছানার কাছে এসে উপমাকে কোলে তুলে নেয়। উপমা ব্যথা পেলেও সহ্য করে নিচ্ছে। আমাকে কষ্ট দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। যদি ভাবতে তাহলে এত কষ্ট তোমাকে পেতে হতো না। আমি তোকে মোটেও কষ্ট দেইনি, তুই যদি বুঝতে বুকারানি। জাওয়াদ উপমাকে নিয়ে ঝর্ণার নিচে দাঁড় করায়। উপমার হাতে ধরে রাখা কাঁথা এক টান দিয়ে সরিয়ে ফেলে। উপমা আঁতকে ওঠে। সে ভয় পেয়ে যায়, রাতের মতো তার উপর কি আবার অত্যাচার করবে। তুমি যদি আবার আমার সাথে কিছু করো আমি মরেই যাব। জাওয়াদ উপমার কথার জবাব না দিয়ে উপমার দেহে চোখ বুলিয়ে নিচ্ছে। উপমা বুঝতে পেরে নিচ থেকে কাঁথাটা তুলতে যায়। একদম ওইটা তুলতে যাবে না, না হলে রাতের মতো আবার তোকে অত্যাচারিত হতে হবে। জাওয়াদের কথা শুনে উপমা আর ভুলেও কাঁথা ধরতে যায় না। সে সোজা হয়ে দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। জাওয়াদ এক পা বাড়িয়ে উপমার কাছে আসে। উপমা এক পা পেছনে নিয়ে আসে। জাওয়াদ আবারও পা বাড়ায়। উপমা ভয়ে পিছন হতে থাকে। এক সময় পিছনের দেয়ালের সাথে আটকে যায়। তুমি আমার দিকে এগোচ্ছ কেন? জাওয়াদ উপমার সাথে একদম মিশে যায়। উপমার দুই পাশে দুই হাত দিয়ে আটকে নেয়। উপমা ভয়ে মাথা নিচু করে আছে। শয়তানটা তার সাথে কী করতে চাচ্ছে? জাওয়াদ ঝর্ণাটা ছেড়ে দেয়। উপমার দেহে পানির ফোয়ারা বইতেই সে চিৎকার দিয়ে ওঠে। তার যে দেহ জ্বলে যাচ্ছে। সে জাওয়াদের বুকে ধাক্কা দেয়। জাওয়াদকে সরিয়ে সেখান থেকে সরতে চায়, কিন্তু তার ছোট হাতে অতটুকু শক্তি নেই যে সে জাওয়াদকে সরাবে। এদিকে তার সহ্য করতে কষ্ট হচ্ছে। তার চোখ দিয়েই পানি গড়িয়ে পড়ে। ভাইয়া সরো, আমার কষ্ট হচ্ছে, সব জ্বলে যাচ্ছে। ভয় রাখবি না, না হলে দ্বিগুণ কষ্ট পাবি। আমি সত্যি অনেক কষ্ট পাচ্ছি। তোকে কষ্টই তো দিতে চাই আমি। তুমি এত পাষাণ কেন? তুই বাধ্য করলি আমাকে পাষাণ হতে। উপমা এবার শব্দ করে কেটে দেয়। গোসল শেষ হলে জাওয়াদ উপমাকে কোলে নিয়ে রুমে এনে বিছানায় বসায়। উপমা কেঁদেই যাচ্ছে। তোর কারণে আমার দুইবার গোসল করতে হয়েছে।
জাওয়াত একটা তোয়ালে নিয়ে উপমার হাতে দেয়। সে উপমার সামনে বসে। প্যাস প্যাস করে না খেয়ে আমার চুল মুছে দে। উপমা তোয়ালে হাতে নিয়ে বসে প্যাচ প্যাচ করে কেটে যাচ্ছে। জাওয়াত ধমক দিয়ে ওঠে। সমস্যা কি? কথা কানে যায় না? থাপ্পড় খেতে চাস? উপমা কেটে কেটে জাওয়াতের চুল মুছে দিতে থাকে। এত কান্না করছিস কেন? তোর কি জামাই মারা গেছে? উপমা কোনো কথাই বলছে না, কেঁদেই যাচ্ছে। জাওয়াত এবার রেগে যায়। তুই কিন্তু আমার মেজাজ খুব খারাপ করছিস। কথা বলছিস না কেন? কান্না থামাতে বলছি না? চিৎকার শুনে উপমার কান্না থেমে যায়। সে হেঁচকে দিচ্ছে। যে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আয়। জাওয়াদের কথা শুনে উপমা অবাক হয়ে যায়। এই মানুষটা এত পাষাণ হলো কিভাবে? একে তো তার শরীরে ব্যথা, তার উপর সে রান্না পারে না জানার পরেও কিভাবে এই কথাটা বলে? উপমা চুপ করে থাকেনি, কারণ চুপ করে থাকলে আবারও ধমক খেতে হবে। সে মাথা নিচু করে বলে, আমি রান্না করতে পারি। তো পারসটা কি? সারা জীবন শুধু বসে বসে খেয়ে গেলি। জামাইয়ের বাড়িতে গেলে যে জামাইকে রান্না করে খাওয়াতে হয় সেটা না জেনে বিয়ে করতে বসে গেলি। তুমি তো জানতে আমি রান্না করতে পারি না। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি জোর করে আমাকে বিয়ে করলে। এখন কথা শোনাচ্ছ কেন? উপমার কথা শুনে জাওয়াত ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আবার শব্দ করে কেটে দেয়। তোকে জোর করে বিয়ে করছি থাপ্পড় দেওয়ার জন্য। আমি বাড়িতে যাব, তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি এখানে থাকবো না। জাওয়াত উপমার পাশে এসে বসে। উপমার চোখের জল মুছে দেয়। উপমার দুই হাত নিজের দুই হাতের মুঠোয় নেয়। তুই আমার বউ, আমি তোর কি হই? জামাই। তাহলে জামাই যেখানে থাকবে বউকেও সেখানে থাকতে হবে। আর এটাই এখন থেকে তোর বাড়ি। তাই আমি বাড়িতে যাব বলবি না। তুই তোর নিজের বাড়িতে আসস। না, আমি এখানে থাকবো না। আমি বাবার কাছে যাব। জাওয়াদের মেজাজ গরম হয়ে যায়। সে উপমার গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। জাওয়াদ উপমাকে ধরে কোলে তুলে নেয়। উপমাকে নিয়ে এসে রুমের বাইরে বের হয়ে আসে। উপমা কিছু বলছে না, সে কোলে থেকেই চুপচাপ অশ্রু বিসর্জন দিচ্ছে। জাওয়াদ উপমাকে রান্নাঘরে নিয়ে এসে নামিয়ে দেয়। তোমাকে এখানে কেন নিয়ে আসলাম? উপমা চুপ করে আছে। জাওয়াদ কিছু না বলে উপমার হাতে তার মোবাইলটা ধরিয়ে দেয়। উপমা প্রশ্নসূচক দৃষ্টিতে জাওয়াদের দিকে তাকায়। ইউটিউবে রান্নার ভিডিও দেখে এখন আমার জন্য রান্না করবি। আপাতত খিচুড়িটা রান্না কর। উপমা কিছু বলতে চাইলে জাওয়াদ তাকে থামিয়ে দিয়ে বলে, না জাতীয় কোনো শব্দ মুখ দিয়ে বের হলে অবশ্যই থাপ্পড় খাবি। এখন তোর ইচ্ছা, বউ হয়েছে যেহেতু জামাইকে তো রান্না করে তোকে খাওয়াতেই হবে। উপমা দুঃখে কষ্টে মনে মনে জাওয়াদকে অনেকগুলো গালি দেয়। সরাসরি তো দিতে পারবে না, অত সাহস তার নেই। আমি যেন তারে বলেছি আমায় বিয়ে করো, আমি তোমার বউ হতে চাই। আমি তোমার বউ হওয়ার জন্য মরে যাচ্ছিলাম। পাষাণ একটা। তুই আবার মনে মনে আমাকে গালি দিচ্ছিস না তো? উপমা কথাটা শুনে থতমত খেয়ে যায়। সে কিভাবে বুঝলো তাকে সে গালি দিচ্ছে? জামাইকে গালি দিলে তোর অনেক পাপ হবে। আমি চাই না আমার একমাত্র বউ পাপই হোক। তাই মনে মনে কোনো গালি দিবি না আমারে। তা না হলে তোর সুন্দর গালে একটা থাপ্পড় বসিয়ে দেব। এবার উপমা চুপ করে থাকতে পারেনি। আর বউকে থাপ্পড় মারলে বুঝি অনেক সোয়াব পাওয়া যায় না? বউ কথা না শুনলে ও একটু একটু শাসন করা লাগে। এটা একটু একটু শাসন? তুই কি খিচুড়ি রান্না না করার জন্য আমার সাথে তর্ক করছিস? যদি সেটা ভেবে থাকিস তাহলে বলে রাখছি কোনো লাভ হবে না। তাই তাড়াতাড়ি কাজে লেগে পড়। আমি মোটেও তর্ক করছি না, আমি শুধু জানতে চাচ্ছি। এত বেশি জানতে হবে না তোর, না হলে থাপ্পড় খেয়ে পরে তোকে কাটতে হবে। কথায় কথায় এত থাপ্পড় থাপ্পড় করেন কেন? জাওয়াদ চোখ গরম করে উপমার দিকে তাকায়। উপমার কথা বাড়ায়নি। ইউটিউবে খিচুড়ি রান্নার একটা ভিডিও ছেড়ে রান্না করার চেষ্টা করতেছে। জাওয়াদ পাশে বসে বসে দেখতেছে। হ্যাঁ, কেমন নবাবজাদার মতো বসে আছে। একটু সাহায্য করলে কি এমন হয়? এত আস্তে আস্তে হলে রান্না হতে হতে দুপুর পেরিয়ে রাত হয়ে যাবে। তাড়াতাড়ি কর। পেঁয়াজ কাটতে গিয়েই নাকে মুখে উপমার পানি এসে কি একটা অবস্থা। তা দেখে জাওয়াদ উপমার কাছে এসে বলে, এই তোর এগুলো চোখ নাকি সমুদ্র? মানে কথায় কথায় এই দুইটা দিয়ে এত পানি বের হয় কেন? এমনি এমনি বের হয় না, কষ্ট পেয়ে বের হয়। দেখি বটি এদিকে দে, আমি পেঁয়াজ কাটতেছি। সব তোর আশায় বসে থাকলে আজকে না খেয়ে থাকতে হবে। জাওয়াদ উপমার হাত থেকে পেঁয়াজ নিয়ে কাটতে থাকে।
হঠাৎ জাওয়াত কিছু একটা ভাবে, যেই ভাবা সেই কাজ। সে ইচ্ছে করে পেঁয়াজ কাটতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলে। জাওয়াতের হাত থেকে রক্ত পড়তে থাকে। রক্ত দেখে উপমা আঁতকে ওঠে। এ কি, তোমার হাত থেকে রক্ত পড়তেছে? হাত কাটা গেলে রক্ত পড়বে না তো কি পানি পড়বে? তুমি এত স্বাভাবিকভাবে বসে আছো কিভাবে? তো স্বাভাবিকভাবে বসে থাকবো না? অস্বাভাবিকভাবে হাতের আঙ্গুল আরেকটা কেটে ফেলি? আমি কি সেটা বলেছি নাকি? তুমি রক্ত বন্ধ করার চেষ্টা করতেছো না কেন? তুই থাকতে আমি রক্ত বন্ধ করতে যাব কেন? জাওয়াতের এই সোজা সাপটা জবাবে উপমা চিন্তায় পড়ে যায়। সে কিভাবে রক্ত বন্ধ করবে? তুই বসে বসে চিন্তা করতেই থাক, আর আমার সব রক্ত পড়ে আমি মরে যাই, তাহলে তো তুই বেঁচে যাবে। এটাই তো চাচ্ছিস, তাই না? না, একদম না। উপমা তার হাত দিয়ে জাওয়াতের হাতের আঙুল শক্ত করে চেপে ধরে। রক্তে উপমার হাত ভিজে যাচ্ছে। এভাবে চাপ দিয়ে আমাকে ব্যথা দিয়ে কি বোঝাতে চাচ্ছিস? প্রতিশোধ নিচ্ছিস আমার উপর? উপমা বেচারি পড়ল মুশকিলে। এই মানুষটা এত তেনা কেন? সহজভাবে তো কিছু বলবে না। সে নিজ থেকে সাহায্য করতে চাইলে সেখানেও সমস্যা খুঁজে বের করবে। তুমি আঙ্গুলটা একটু চেপে ধরো, আমি এক্ষুনি আসতেছি। আমাকে এখানে এভাবে রেখে তুই কোথায় পালিয়ে যাচ্ছিস? তোর তো মতি গতি ঠিক লাগছে না আমার কাছে। উফ, পালিয়ে যাচ্ছি না, এক টুকরো কাপড় নিয়ে আসতেছি তোমার আঙ্গুল বেঁধে দেওয়ার জন্য। কেন? তোর উড়না নাই? তোর উড়না দিয়ে বাঁধা যায় না নাকি? তোর উড়নায় আমার রক্ত লেগে গেলে তোর উড়নার জাত চলে যাবে? এসব বুঝে তুই কি আমার হাতে তাপ্পর খেতে চাস? উপমা মনে মনে নিজের গালে নিজেই চড় মারে। এমন তেরা সে জীবনেও দেখেনি। উপমা নিজের ওড়না থেকে এক টুকরো ছিঁড়ে জাওয়াতের আঙুলে বেঁধে দেয়। জাওয়াত চুপ করে বসে আছে। উপমা কি করবে বুঝতেছে না। আমার আঙ্গুল কার জন্য কেটেছে? কার জন্য? অবশ্যই তোর জন্য। আমি কি করলাম? তুই যদি খিচুড়ি রান্না করতে জানতি তাহলে আমাকে রান্না করে আসতে হতো না, পেঁয়াজ কাটতে হতো না, আমার আঙ্গুলও কাটা যেত না। তাহলে দোষটা এখন কার? উপমা মাথা নিচু করে জবাব দেয়। আমার। তাহলে এখন এই জন্য তোর শাস্তি পেতে হবে। জাওয়াত কথা শুনে উপমা ভয় পেয়ে যায়। তোতলিয়ে বলে, শাস্তি? কিসের শাস্তি? সেটা পরে জানবি। খিচুড়ি রান্না কি আমি করব? না, আমি করছি। ভিডিও দেখে অনেক সময় নিয়ে উপমা কোনো মতে খিচুড়িটা চুলায় বসায়। জাওয়াত নিজের জায়গায় থেকে উঠে এসে পেছন থেকে উপমাকে জড়িয়ে ধরে। উপমা ভয় পেয়ে সরতে চায়। জাওয়াত শক্ত করে চেপে ধরে। আমি? ভয় পাচ্ছিস কেন? তোকে আমি ছাড়া অন্য কেউ স্পর্শ করার সাহস করবে না। কি করছো? জাওয়াত উপমার ঘাড়ের উপর নিজের থুতনিটা রাখে। জাওয়াতের এক হাত উপমার জামা ভেদ করে পেটে স্থান করে নেয়। পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেতে উপমার দেহ কেঁপে ওঠে। সে এরকম স্পর্শ নিতে পারছে না। তার দেহের শিরশির অনুভূতি জানান দিচ্ছে সে ঠিক থাকতে পারছে না। জাওয়াত উপমার নগ্ন পেটের ওপর স্লাইড করে একটা চাপ দেয়। উপমা মৃদু চিৎকার দিয়ে ওঠে। আহ! উপমা নিজের দেহের ভার পুরোপুরি ছেড়ে দেয়। জাওয়াত উপমাকে দুই হাত দিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। জাওয়াত উপমার ঘাড়ের তিলে ছোট করে একটা চুমু খায়। উপমার পুরো শরীর এমনিতেই লাল হয়ে আছে। গত রাতের আদর ভালোবাসার চিহ্ন এত বেশি হয়ে গেছে যে এখন আর বাইট দিতে চায় না। তাই আপাতত চুমু দিয়েই চুপ করে আছে। জাওয়াত উপমাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নেয়। আমার গলা জড়িয়ে ধর। কোলে নিচ্ছ কেন? খিচুড়ি রান্না করতে হবে তো। আমি এতটাও পাষাণ না, খিচুড়ি আমি রান্না করব। উপমা যেন কোনো অবিশ্বাস্য কথা শুনছে। সে নাকি পাষাণ না। উপমা যেন জানে না মানুষটা কতটা পাষাণ হৃদয়ের অধিকারী। জাওয়াত উপমাকে কোলে করে রুমে নিয়ে আসে। উপমাকে বিছানায় শুইয়ে দিয়ে এসে বলে, তুমি বিশ্রাম করো, আমি ঝটপট খিচুড়ি রান্না করে নিয়ে আসি। আপনার হাত তো কাটা। হাত কাটা না, আঙ্গুল কাটা। আর একটা আঙ্গুল কাটা গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তুমি চুপচাপ শুয়ে থাকো। জাওয়াত রুমের বাইরে চলে যায়। উপমা ভাবতেছে, ইস কত সুন্দর ব্যবহার, সুন্দর কথা। এরকম রূপ যদি সবসময় থাকতো কতই না ভালো হতো। এখন দেখা যাক এই রূপ কতক্ষণে আবার চেঞ্জ হয়ে যায়। এইসব ভাবনা চিন্তার মধ্যেই উপমা ঘুমিয়ে পড়ে। রাতে তো কম অত্যাচার করেনি, তার উপর ঘুম থেকে ওঠার পর মানুষটা তার সাথে কত কিছুই না দেখালো। পুরোই তাকে দুর্বল বানিয়ে ছাড়লো। ঘুম না এসে উপায় আছে। জাওয়াত খিচুড়ি নিয়ে এসে বিছানার পাশে টেবিলে রাখে। জাওয়াত তার ঘুমন্ত বোকারানির দিকে তাকিয়ে আছে। কী সুন্দরী সুশ্রী লাগছে তাকে। অত্যাচার একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে।
এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল? কিন্তু তার তো উপমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে মরে যাবার মতো অবস্থা হয়েছিল। তার উপর উপমাকে নিষেধ মানা করতে বলার পরেও সে মানা করেনি। সে যে কিসের উপর দিয়ে বিদেশ থেকে আসলো একমাত্র সে জানে। ঠিকঠাক সময় মতো না আসলে তো এই মেয়েটা এখন অন্য কারো বউ হয়ে যেত। এটা ভাবলেই তো মেয়েটাকে মেরে ফেলতে ইচ্ছে করে। জামাত উপমাকে ডেকে ওঠায়। উপমা আস্তে আস্তে চোখ খোলে। কি হয়েছে? থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়। শুরু হয়ে গেল আবার টেবিলগিরি। উপমা এই টেবিলের সাথে কথা বাড়ায় না। কত ঘন এই টেবিল রূপ বদলাতে পারে এর সাথে না থাকলে জানতেই পারতো না। উপমা ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসে। ওইখানে খিচুড়ি আছে, নিয়ে খাওয়া শুরু কর। উপমা টেবিল থেকে খিচুড়ির প্লেটটা নিয়ে বিছানায় বসে। তার খুব ক্ষুধা পেয়েছে। সকাল থেকে না খাওয়া, সে গপাগপ খেতে শুরু করে। হঠাৎ উপমার জাওয়াদের কথা স্মরণে আসে। সে খাচ্ছে, কিন্তু টেবিলটা তো খাচ্ছে না, আর প্লেটও তো দেখছে না। তোমার প্লেট কোথায়? তুমি কি খেয়ে নিয়েছো আগে? সকাল থেকে না খেয়ে আছি। জাওয়াদের কথা শুনে উপমা লজ্জা পায়। মানুষটা খিচুড়ি রান্না করে আনছে, না খেয়ে আছে, অথচ সে কিছু জিজ্ঞেস না করে গপাগপ খেয়ে যাচ্ছিল। দুঃখিত, আমি তোমাকে না বলে খেয়ে নিচ্ছিলাম। সেটাই তো করবে, সব একা খেয়ে নেবে। আমাকে তো না খাইয়ে মারতে চাচ্ছিস, প্রতিশোধ নিচ্ছিস আমার ওপর। এমন কিছুই না। আমি কি জানতাম নাকি তুমি যে না খেয়ে আছো? তুমি তো আমাকে খেতে খেতে বললাম এজন্য খেয়ে নেবে। তোর মধ্যে তো কোনো মানবিকতা দেখছি না। আমাকে পাষাণ বলছিস, অথচ দেখ তুই নিজেই তো একটা পাষাণ। জাওয়াদের কথা শুনে উপমা মন খারাপ করে। সে নাকি পাষাণ, তাকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছে। সে আর খাবেই না। উপমা জাওয়াদের দিকে প্লেট বাড়িয়ে দেয়। এই নাও খাও। তোর জুটা খাবার আমি খাবো? তাহলে এখন কি করব? কি আর করব, তোকে থাপ্পড় মারবো। জাওয়াদের কথা শুনে উপমা এক হাত গালে দিয়ে রাখে। উপমার কাণ্ড দেখে জাওয়াদের হাসি পাচ্ছে। খাইয়ে দে আমাকে। হ্যাঁ, খাইয়ে দিতে বলছি। আমি খাইয়ে দেব। এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমাকে খাইয়ে দেওয়া যায় না? আমাকে খাইয়ে দিলে কি তোর হাত নষ্ট হয়ে যাবে? কখন বললাম হাত নষ্ট হয়ে যাবে? দেখছিস না আঙ্গুল কাটা কাটা, আঙ্গুল দিয়ে খাবো কিভাবে? এটা তো আমার ঝুটা খাবার। সমস্যা নেই, খাইয়ে দে। জাওয়াদ উপমার আরও কাছে এসে বসে। উপমা নিজের ছোট নরম হাত দিয়ে জাওয়াদকে খাইয়ে দিচ্ছে। জাওয়াদ খাবার ফাঁকে ফাঁকে উপমার ছোট ছোট আঙুলে কামড় দিচ্ছে। আহ, কামড় দিচ্ছ কেন? আমার মন চাইছে। আমি কিন্তু খাইয়ে দিব না। ছোটে কামড় দেব। আমি ব্যথা পাচ্ছি। সহ্য করতে হবে। তুমি এমন কেন? কেমন? অনেক পাষাণ, হৃদয়হীন। জাওয়াদ জবাব দেয় না। উপমা চুপচাপ জাওয়াদকে খাইয়ে দিচ্ছে, আর সে জাওয়াদের কথা মতো ব্যথা সহ্য করার চেষ্টা করছে। খাওয়া শেষ হলে জাওয়াদ উপমার ওড়না দিয়ে নিজের মুখ মুছে নেয়। আমি বের হবে এখন। আস্তে আস্তে রাত হবে। আলমারিতে শাড়ি আছে, শাড়ি পরে সেজে গুজে আমার জন্য অপেক্ষা করবি। কাল তো জোর করে বাসর করতে হয়েছে, আজকে যেন জোর করে কিছু করতে না হয়। জাওয়াদ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় ভয় পেয়ে আতঙ্কিত হওয়া উপমাকে। জাওয়াদ নিজের বাড়িতে আসে। জাওয়াদ এসেই সবাইকে ডাক দেয়। জাহানারা আলম এসে জাওয়াদকে একটা চড় মেরে দেয়। এই চরটা তোকে সেদিনই দেওয়া উচিত ছিল। মান ইজ্জত কিছুই রাখলি না তুই। খাদিজা বেগম মানে উপমার মা দৌড়ে জাওয়াদের নিকটে আসে। বাবা, আমার মেয়েটা কোথায়? তুই ওরে নিয়ে কোথায় চলে গেলি? আমার মেয়েটা কেমন আছে? চাচি, উপমা ভালো আছে, চিন্তা করো না। তোমার মেয়ে আমার কাছে ভালোই থাকবে। তুই এরকম একটা অঘটন কেন ঘটালি? আমি উপমাকে ভালোবাসি। জাওয়াদের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়। চৈতি মানে জাওয়াদের বোন সিঁড়ির ওপরেই ছিল। সে দৌড়ে আসে জাওয়াদের কাছে। ভাইয়া, ভাইয়া, আমি উপমা আপুর কাছে যাব, আমারে নিয়ে চল না প্লিজ প্লিজ। জাহানারা আলম চৈতিকে সরিয়ে জাওয়াদকে জিজ্ঞেস করে, তুই ভালোবাসিস? এই কথা আমাদের আগে বললি না কেন? এটা আমার ব্যর্থতা। মনে করছি উপমাকে আগে রাজি করাবো, বলবো, কিন্তু পারি নাই। হুট করে তোমরা ওর বিয়ে দিয়ে দিচ্ছ। কি এমন হয়েছে যে তোমরা এত তাড়াতাড়ি তাড়াহুড়ায় উপমার বিয়ে দিয়ে দিচ্ছিলে? এই কথা শুনে সবার মুখের চেহারা কেমন একটা পরিবর্তন হয়ে যায়। জাওয়াদ তা দেখে ভ্রু কুচকায়। কি হলো বলো, কি হয়েছে যে উপমা বিয়ে দিয়ে দিচ্ছিলে?
মাহবুব আলম এগিয়ে আসেন। তিনি বলেন, কি হবে? আমার বন্ধু তার ছেলের জন্য উপমাকে চেয়েছে। ছেলে ভালো, দেখেছি, কানাডায় থাকে। উপমাকে নিয়ে সেখানে থাকবে, তাই আর না করিনি, রাজি হয়ে গিয়েছি। অন্য ছেলের জন্য উপমাকে দিয়ে দিচ্ছিলে, নিজের ছেলের জন্য দেখতে পারলে না, রাখতে পারলে না? ছেলের চিৎকার করে বলা কথা শুনে মাহবুব আলম থতমত খেয়ে যান। জাওয়াদ আবার বলে, তোমরা তোমাকে মেরে ফেলে ধান্দা করেছিলে, কিন্তু আমি তোমাদের চিন্তায় রাখতে চাই না, তাই বলতে আসলাম তোমাদের উপমা আমার কাছে ভালোই থাকবে, কজ ওকে আমি ভালোবাসি। ছেলের কথা শুনে মাহবুব সাহেব কাশি দেন। কি নির্লজ্জ ছেলে! বাবা মায়ের সামনে এইসব বলতে লজ্জা লাগে না? আসি আমি। ছেলের কথা শুনে জাহানারা আলম বলেন, আসি মানে? কোথাও যেতে হবে না, উপমাকে নিয়ে আয়, নিজের বাড়িতে থাক। যখন সময় হবে চলে আসবো, তাই এখন আর কিছু বলবে না, শুনবো না। জাওয়াদ চলে যেতে ধরলে চৈতি সামনে এসে দাঁড়ায়। ভাইয়া আমি উপমা আপুকে দেখতে যাব। এখন দেখতে হবে না। জাওয়াদ আর দাঁড়ায়নি, বাসা থেকে বের হয়ে যায়। জাওয়াদ চলে যাবার পর উপমা কিছুক্ষণ ঘুমিয়েছিল। দুপুরের দিকে ঘুম ভাঙার পর সে কিছু রান্না বান্না করতে যায়। জাওয়াদ যাওয়ার আগে একজন দিয়ে কিছু বাজার আনিয়েছিল। উপমা ইউটিউব দেখে মুরগি ও ভাত রান্না করার চেষ্টা করে। অনেক কষ্টে কোনো মতো রান্না করে সে দুপুরের খাবার খেয়ে নেয়। উপমার বোরিং সময় কাটছে, সে আবারও বিছানায় গিয়ে শুয়ে থাকে। সন্ধ্যার পর জাওয়াদ বাসায় আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভেতর প্রবেশ করে। রুমে এসে দেখে উপমা শুয়ে আছে। জাওয়াদ ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এসে উপমার মুখে ছুঁড়ে মারে। উপমা ধড়ফড়িয়ে বিছানা থেকে উঠে বসে। তার মুখে পানি মারল কে? উঠে বসতেই সামনে জাওয়াদকে দৃষ্টিগোচর হয়। তার বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। তুমি আমার মুখে পানি ছুঁড়ে মারলে কেন? জামাই বাইরে থেকে আসলে বউয়ের উচিত জামাইয়ের মুখে কপালে কোথাও গাম জমে আছে কিনা তা দেখা। মুখের বা কপালের আনাচে খানাচে কোথাও গাম জমে থাকলে নিজের আঁচল দিয়ে সে গাম মুছে দেওয়া, তারপর এক গ্লাস ঠান্ডা পানি এনে জামাইকে পান করতে দেওয়া। তুই কোনটা করেছিস? আমি তো ঘুমিয়েছিলাম, তাই। তুই কোনোটা করেছিস? তাই পারিসনি? কিন্তু সেটাই তো সমস্যা, জামাই কখন আসবে তোর তো খেয়াল রাখা উচিত ছিল। এক্ষুনি যা করার কথা বলছি ওটা অতি দ্রুত কর, না হলে। উপমা দ্রুত উঠে জাওয়াদের কাছে আসে। জাওয়াদের মুখের দিকে তাকায়। জাওয়াদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। উপমার হঠাৎ করে লজ্জা লাগছে। সে কি খুব সুন্দরী নাকি? ডেভিলটা তার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? উপমা আর ভাবতে চায় না, না হলে জানি কখন আবার রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাওয়াদ আচমকা দুই হাত দিয়ে উপমার কোমরে চেপে উপমাকে উঁচু করে। উপমা শিউরে ওঠে, তার দুই হাত জাওয়াদের শার্ট আঁকড়ে ধরে। তোর কষ্ট হতে পারে, তাই সুবিধার জন্য উঁচু করলাম। উপমা কিছু বলে না, তার ওড়না দিয়ে জাওয়াদের কপালের ঘামটুকু মুছে দেয়। ঘামটুকু মোছা শেষ হলে, ছাড়ো, ঘাম মোছা শেষ। কিন্তু আমার কাজ শেষ হয়নি। মানে? জাওয়াদের ঠোঁট ধীরে ধীরে উপমার ঠোঁটের স্পর্শ নেওয়ার জন্য এগিয়ে আসে। উপমা মাথা নিচু করলে জাওয়াদ এক হাত দিয়ে উপমার চোয়াল ধরে উঁচু করে। উপমার নরম ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া সন্ধি করিয়ে দেয়। উপমা চোখ বন্ধ করে দুই হাত দিয়ে শক্ত করে জাওয়াদের শার্টের কলার চেপে ধরে। জাওয়াদ উপমার ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালাতে থাকে। জাওয়াদের ঠোঁট ধীরে ধীরে উপমার ঠোঁটের স্পর্শ নেওয়ার জন্য এগিয়ে আসে। উপমা মাথা নিচু করলে জাওয়াদ এক হাত দিয়ে উপমার চোয়াল ধরে উঁচু করে। উপমার নরম ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়ার সন্ধি করিয়ে দেয়। উপমা চোখ বন্ধ করে দুই হাত দিয়ে শক্ত করে জাওয়াদের শার্টের কলার চেপে ধরে। জাওয়াদ উপমার ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালাতে থাকে। জাওয়াদ উপমার ঠোঁট জোড়া শুষে নিচ্ছে। উপমা জাওয়াদের ডাকে সাড়া দিচ্ছে, কিন্তু জাওয়াদের সাথে পেরে উঠছে না। প্রায় অনেকক্ষণ পর উপমার ঠোঁটের স্বাদ নেওয়া শেষ হলো। সে নিজের ঠোঁট জোড়া সরিয়ে আনে। ছাড়া পেতেই উপমা মাথা নিচু করে হাঁপাচ্ছে। আরেকটু হলেই যেন সে মরে যাচ্ছিল। এরকম কেউ করে? উপমার লজ্জা করতেছে। জাওয়াদ একইভাবে কোমরে হাত দিয়ে উপমাকে ধরে রেখেছে। উপমা লজ্জায় ভিতরে ভিতরে হাঁসফাঁস করছে। সেই ছাড়া পাওয়ার জন্য মাথা নিচু করেই বলে ওঠে, ছাড়ো, আমি পানি নিয়ে আসতেছি। লাগবে না, যে অমৃত সুধা পান করলাম পানির তেজটা তখনই চলে গেছে। জাওয়াদের জবাব শুনে উপমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। সে ছাড়া পাওয়ার জন্য মোড়ামুড়ি শুরু করেছে। এরকম করছিস কেন? আমার স্পর্শ ভালো লাগছে না, ঘৃণা লাগছে? হ্যাঁ। জাওয়াদের ধমকানো কথা শুনে উপমা শান্ত হয়ে যায়। সে নিচু গলায় জবাব দেয়,
আমি কখন এমন কিছু বললাম? বলিসনি? উপমা মাথা নাড়ায়। মুখে বল। না। তার মানে আমার স্পর্শ ভালো লাগে? উপমা চুপ করে আছে। সে কী জবাব দেবে? ডেভিলটা তাকে তো ভালোই চিপাই ফেলেছে। হ্যাঁ বলতে তো আর লজ্জা লাগবে। তার মুখ থেকে কথা বের করার জন্য এমন চালাকি। সে মনে হয় বোঝে না। কি হলো, বলছিস না কেন? চুপ করে থাকলে ডেভিলটা তাকে আবারও ধমকাবে। তাই উপমা মাথা নিচু করে। মাথা উঁচু নিচু করছিস কেন? মাথাটা কেটে ফেলে দেব? উপমা ভয় পেয়ে যায়। সে মুখে বলে, লাগে। কি লাগে? ভালো লাগে। কি ভালো লাগে? স্পর্শ ভালো লাগে। কার স্পর্শ ভালো লাগে? উপমা এবার রেগে যায়। ডেভিলটা যেন জানে না কিছু। কচি খোকা। উফ, আমাকে কয়েকজনে স্পর্শ করেছে যে আমাকে নাম ধরে ধরে বলতে হবে? তুই আমার উপর রাগ দেখাচ্ছিস? তোর সাহস কম না? জাওয়াদের কথা শুনে উপমা থতমত খেয়ে যায়। এইবার কি হবে? সে কেন রেগে কথাটা বলতে গেল? অনেকক্ষণ হয়ে গেছে, তোর গালে কোনো থাপ্পড় পড়ছে না, তাই সাহসটাও বেড়ে যাচ্ছে, তাই না? আসলে আমি এভাবে বলতে চাইনি। জাওয়াদ উপমার চোয়াল ধরে মুখ উঁচু করে। তো বল। উপমা চোখ বন্ধ করে জবাব দেয়, আমার তোমার স্পর্শ ভালো লাগে। চোখ খুলে বল। আমার তোমার স্পর্শ ভালো লাগে। তাহলে আমাকে চুমু খেয়ে তার প্রমাণ দাও। উপমা যেন আশ্চর্যের চরম পর্যায়ে চলে যায়। ডেভিলটা না হয় তাকে জোর করে চুমু খায়, কিন্তু সে কিভাবে খাবে? ডেভিলটা না হয় লজ্জা শরম নাই, কিন্তু তার তো লজ্জা শরম আছে। সে পারবে না চুমু খেতে। এই কথা কিভাবে সে মুখ দিয়ে উচ্চারণ করবে? তার মানে এতক্ষণ আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলে আমার স্পর্শ ভালো লাগে না, তাই তো চুমু খেতে এত দিতাম। কই, কখনো তো আমার এত দিতে লাগে না। আমি তো সুযোগ পেলেই টুপটাপ চুমু। জাওয়াদ পুরো কথাটা শেষ করতে পারেনি। তার আগেই উপমা চুপ করে জাওয়াদের গালে একটা চুমু খেয়ে নেয়। উপমা লজ্জায় হাঁসফাঁস করছে। চুমু খাওয়া ছাড়া তো তার কোনো উপায় ছিল না। ডেভিলটা যেই হারে বকবক শুরু করেছিল থামছিলই না। ডেভিলকে থামানোর জন্য এটাই একমাত্র পথ ছিল। অতটাও ভালো হয়নি, ফার্স্ট টাইম, যা মাফ করে দিলাম। জাওয়াদ উপমাকে ছেড়ে দেয়। সে উপমাকে আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। উপমা বড় এক নিঃশ্বাস নেয়, যেন হাঁফ ছেড়ে বাঁচল। উপমা বিড়বিড় করে বলে, অসভ্য লুচ্চা ডেবিল একটা। জাওয়াদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। এসে উপমাকে রুমে পায় না। সে ডাক দেয়, উপমা, উপমা। উপমা বারান্দায় ছিল। জাওয়াদের কণ্ঠ পেয়ে তাড়াহুড়োই রুমে আসে। কি হয়েছে? জাওয়াদ উপমার ওপর থেকে নিচ পর্যন্ত একবার পরখ করে নেয়। সকালে বের হওয়ার আগে কি বলে গেলাম? কি বলে গেলে? জাওয়াদ উপমার কাছে এসে গালে একটা চর বসিয়ে দেয়। উপমার হাত গালে চলে যায়। তুমি আমাকে সবসময় থাপ্পড় মারো কেন? কারণ তোর জন্মই হয়েছে আমার থাপ্পড় খাওয়ার জন্য। উপমার রাগ অভিমান দুটোই হয়। তার চোখ জলে টলমল করছে। পড়বে পড়বে অবস্থা। ডেভিলটা এমন কেন? যখন ইচ্ছা হবে জোর করে চুমু খাবে, আবার যখন ইচ্ছা হবে থাপ্পড় মারবে। এই যে প্রথম থেকে তাকে জোর করে বিয়ে করা, জোর করে কাছে আসে, তাকে চুমু খাওয়াতে, শরীরে দাগ বসিয়ে দেওয়া, সে কি কিছু বলেছে? কোনো অভিযোগ করেছে? করেনি তো, অথচ তাকে সবসময় থাপ্পড় মারছে। থাপ্পড় দিয়ে বলতেছে আমার জন্মই নাকি তার থাপ্পড় খাওয়ার জন্য হয়েছে। উপমা একটা অসাধ্য কাজ করে ফেলে। সে জাওয়াদকে ধাক্কা দিয়ে পাত্তা না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। উপমা পাশের রুমে দরজা খোলা পায়। সে দরজা খুলেই রুমের ভেতরে ঢোকে। দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আজকে সে কোনোভাবেই দরজা খুলবে না। ডেভিলটা তাকে পেয়েছে এটা কি? যতই ঝড় তুফান বয়ে যাক সে দরজা খুলবে না। এদিকে জাওয়াদের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না, উল্টো সে রাগে ফুঁসছে। সে নিজে নিজে বিড়বিড় করছে, দেখো সাহস, আমাকে পাত্তা না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। অথচ কেন থাপ্পড় দিয়েছে জানতেও চাইল না। 2টা দিনও হয় নাই, এখনই অবস্থা। না, এটা মানা যায় না। থাপ্পড় একটা দিয়ে ভুল করেছি, আর কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। জাওয়াদ রেগে রুম থেকে বের হয়ে যায়। সে উপমাকে খুঁজছে। বন্ধ দরজার সামনে এসে বুঝতে পারে দরজা ভেতর থেকে আটকানো। তার মানে রুমের ভেতরেই আছে। জাওয়াদ মুখে আওয়াজ না করে দরজায় ঠকঠক আওয়াজ তোলে। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। জাওয়াদ দ্বিতীয়বার ঠকঠক আওয়াজ তোলে। না, এবারও ভেতর থেকে সাড়া পাওয়া যায়নি। উপমা, আমি জানি তুই ভিতরে আছিস, ভালো বলে বলছি দরজাটা খুলে দে। ভেতর থেকে আওয়াজ আসে না। উপমা, দরজা খুলতে বলছি, আমার আর রাগ আস না, খুব খারাপ হয়ে যাবে। উপমা ভিতরে চুপটি করে বসে আছে। সে ভাবছে
কী খারাপ হবে? না হয় আরও কয়েকটা থাপ্পড় খেতে হবে। থাপ্পড় তো সবসময় খেয়ে আসছে। এদিকে জাওয়াদের করাঘাতের পরিমাণ বেড়েই যাচ্ছে। জাওয়াদের হঠাৎ টনক নড়ে, তার মাঝে হঠাৎ করে ভয়ের রেশ দেখা যায়। এত করাঘাত, এত আওয়াজ দেওয়ার পরও কেন দরজা খুলছে না? উল্টা পাল্টা কিছু করে ফেলেনি তো আবার? জাওয়াদ ভয়ে ঘামতে থাকে, তার মনে হচ্ছে হাত কাঁপছে। সে দেরি করে না, দরজা ভাঙার জন্য একের পর এক লাথি মারতে থাকে। একসময় দরজা ভেঙে ফেলতে সক্ষমও হয়। সে দৌড়ে রুমের ভেতর প্রবেশ করে। ভেতরে ঢুকতেই দেখে উপমা বিছানার উপর বসে ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। এদিকে জাওয়াদকে সামনে দেখে উপমার জান যায় যায় অবস্থা। জেবিলটা দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। এখন তাকে কী করবে? তাকে কি শুধুই থাপ্পড় মারবে, নাকি আরও বেশি কিছু করবে? আচ্ছা, তাকে কি মেরে ফেলবে? মেরে ফেলতেও পারে। তাকে মেরে এখানে ফেলে রাখলেও তো কেউ টের পাবে না, জানতে পারবে না। উপমার ভাবনার মাঝে জাওয়াদ উপমার নিকটে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। উপমা কিছু বলতে যাবে, তার আগেই জাওয়াদ উপমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। এত শক্ত করে জড়িয়ে ধরেছে, উপমার কাছে মনে হচ্ছে তাকে মনে হয় জড়িয়ে ধরেই মেরে ফেলবে। জবাব দিচ্ছিলি না কেন তুই? আমাকে কি তুই মেরে ফেলতে চাস? হ্যাঁ, মেরে ফেলবি আমাকে তুই? জাওয়াদের চিৎকার শুনে উপমা ভয় পায়। সে জাওয়াদের বুকে চুপটি করে পড়ে থাকে। উপমা স্পষ্ট জাওয়াদের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। উপমা মনে মনে ভাবছে, ডাবলটার হার্ট এত দ্রুত লাফাচ্ছে কেন? জাওয়াদ উপমাকে বুকে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। জাওয়াদ শান্ত হয়। সে উপমাকে বুক থেকে ওঠায়। সে উপমার গালে চুমু খায়। উপমা মনে মনে ভাবছে, এই থাপ্পড়, এই চুমু, যখন যা মন চায় তাই করবে। সে ডেভিলকে কিছু বলছে না কেন? কিছু বলতে পারছে না কেন? এত করাঘাত, এতবার দরজা খুলতে বললাম, দরজা খুললি না কেন? জাওয়াদের প্রশ্ন শুনে উপমার অভিমানী মনটা সাড়া দিয়ে ওঠে। সাড়া দিব না, দরজাও খুলবো না। কেন? জিজ্ঞেস করছি কেন? যেন কিছুই করেনি সে, কিছুই জানে না সে, ভদ্র ছেলে। উপমা মনে মনে বললেও মুখে কিছু বলেনি। উপমাকে চুপ থাকতে দেখে জাওয়াদ আবার জিজ্ঞেস করে, কেন সাড়া দিবি না? কেন দরজা খুলবি না? কেন সাড়া দিব? কেন দরজা খুলবো? আমাকে যখন খুশি তখন ইচ্ছে মারবে, যখন খুশি আদর করবে, তা হবে না। আমি সহ্য করব না। উপমার কথা শুনে জাওয়াদ মুখে কিছু প্রকাশ করলো না। মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, উপমা, তোকে আমি মেরে ফেলবো, তারপর নিজে মরবো। তুই আমাকে কেন বুঝিস না? কি বুঝবো আমি? ইচ্ছা করতেছে তোরে মেরে ফেলি। জাওয়াদ উপমাকে ছেড়ে দেয়। সে উপমাকে রুমে রেখে ছাদে চলে আসে। হাতে একটা সিগারেট নিয়ে আকাশের দিকে ধোঁয়া ওড়ায়। তুই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিস না উপমা? কেন বিয়েতে রাজি হতে গেলি? যখনই তোর কাছে আসতে চাই তখন মনে হয় তুই তো অন্য কারো হয়ে যাচ্ছিলি। তুই কেন আমাকে বুঝলি না? এদিকে জাওয়াদের বলে যাওয়া কথাটা শুনে উপমা সত্যি সত্যি ভয় পেয়ে যায়। এটা কি বলে গেল? আমাকে মেরে ফেলবে? মেরে ফেলার জন্য কিছু আনতে গেল না তো? উপমা বসে থাকেনি। সে কিছু একটা ভেবে রুম থেকে বের হয়। বের হওয়ার আগে ও কিছু কি দিয়ে দেখে জাওয়াদ আশেপাশে কোথাও আছে কিনা। না, নেই। উপমা সুযোগ পেয়ে নিচে নেমে আসে। সদর দরজা খুলে বাইরে বের হয়ে আসে। থাকবে না সে মরতে এখানে থাকবে না। মগের মূল্য পেয়েছে নাকি? সে পালিয়ে যাবে এখান থেকে। উপমা অন্ধকার এক রাতকেই বেছে নেয় পালিয়ে যাওয়ার জন্য। জাওয়াদ ছাদ থেকে নিচে তাকাতেই উপমাকে গেট পেরিয়ে বের হতে দেখে ভ্রু কুচকায়। উপমা এই রাতে কোথায় যাচ্ছে? তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে না তো? সে দৌড়ে ছাদ থেকে নেমে আসে। জাওয়াদ নিচে নেমে রাস্তায় এসে উপমাকে খুঁজতে থাকে, কিন্তু উপমার চিহ্ন সে দেখে না। জাওয়াদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে একবার বাম দিকে যাচ্ছে তো আর একবার ডান দিকে। এইদিকে উপমা কিছু দূর দৌড়ে এসে থামে। সে হাঁপিয়ে যায়। উপমা আবারও দৌড়ানোর প্রস্তুতি নেবে, এমন সময় খেয়াল করে চেয়ারম্যানের ছেলে আকাশ তার দিকে এগিয়ে আসতেছে। উপমার থম মেরে যায়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। উপমার ক্ষেত্রে আজ তাই হলো। একজনের থেকে বাঁচতে আরেকজনের সামনে এসে পড়ল। উপমা, আমার পাখি, অবশেষে তোমায় পেয়ে গেলাম। আমাকে রেখে কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি? আমার থেকে পালিয়ে বেঁচে যাবে ভাবছিলে, অথচ দেখো সে আমার সামনেই এসে পড়লে। আকাশ হেসে ওঠে। সে আবারও বলে ওঠে, এতদিন কোথায় কি হয়েছিল তোমার সাথে কিছুই জানতে চাইবো না, সেসব পরে জানা যাবে। এখন আপাতত চলো আমার সাথে। আকাশ উপমাকে ধরতে যাবে, তার আগেই যেদিক থেকে এসেছিল উপমা সেই দিকে ছুটতে থাকে। শালি, আবার পালাচ্ছিস? তোরে আমি পাইলে আস্ত রাখবো না। আকাশ উপমাকে ধরতে উপমার পিছু পিছু ছুটতে থাকে।
উপমা ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পড়তে নিলে কেউ একজন তার কোমর আঁকড়ে ধরে। উপমাও সামনের মানুষটার বাহু আঁকড়ে ধরে পড়া থেকে রক্ষা পেতে। উপমা এবার সামনের মানুষটাকে দেখতে তার দিকে তাকায়। জাওয়াতকে দেখে তার দেহে প্রাণ ফিরে আসে। সে সব কিছু ভুলে জাওয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে কেটে দেয়। আমি আর কখনো পালিয়ে যাব না, আমাকে ক্ষমা করে দাও। আকাশে দৌড়ে এসে থামে। সে জোরে দম নেয়। শালি, এত জোরে দৌড়াতে পারিস তুই? জাওয়াত আকাশের দিকে তাকায়। চেয়ারম্যানের ছেলেকে চিনতে তার খুব একটা বেগ পেতে হয় না, কিন্তু এই উপমাকে তাড়া করছে কেন? এদিকে জাওয়াতকে দেখে আকাশও চিনে ফেলে। আরে যাচ্ছে, কবে দেশে আসলি তুই? দেশে আসলে ভালোই হলো। তোদের পরিবারের কেউই আমার সাথে উপমার বিয়ে দিতে রাজি হচ্ছে না। তুই এসেছিস, এখন তুই দাঁড়িয়ে থেকে আমার সাথে উপমার বিয়ে দিবি? আকাশের কথার আগামাথা কিছুই জাওয়াতের মাথায় ঢুকছে না। সে বলে ওঠে, উপমা আমার বউ। আকাশ শুনে হেসে উড়িয়ে দেয়। মজা করছিস আমার সাথে? তোর সাথে মজা করতে যাবো কোন দুঃখে? উপমা আমার বউ হয়, আর তুই কোন সাহসে ওকে তাড়া করছিলি? আকাশ এবার সিরিয়াস হয়, তার মুখভঙ্গিমা পরিবর্তন হয়। দেখ জাওয়াত, মাথা গরম করবি না, একদম মেরে ফেলবো তোকে। উপমা যদি কারো হয় শুধু আমার হবে, আর কারো না। নিজের বউকে নিয়ে অন্য কারো মুখে এই কথা শুনতেই জাওয়াতের মোটেও ভালো লাগেনি। তার রাগ উঠে যায়। সে উপমাকে বুক থেকে সরিয়ে আকাশের দিকে এগিয়ে যায়। তোর সাথে মজা করতে যাব কোন দুঃখে? উপমা আমার বউ হয়, আর তুই কোন সাহসে ওকে তাড়া করছিলি? তোর মুখে যদি আমার বউকে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা শুনি, তুই কি মারবি আমাকে? আমি তোকে মেরে ফেলবো। জাওয়াত আকাশকে ধাক্কা দেয়। আকাশ তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। জাওয়াত উপমার হাত ধরে বাসার দিকে চলে যায়। এদিকে আকাশ রাগে গজগজ করতে থাকে। আমার পাখিকে তুই তোর খাঁচায় বন্দি করলি, কাজটা ভালো করলি না। এর মাসুল তোকে গুনতেই হবে। আমার পাখি আমারই থাকবে। জাওয়াত বাসায় এসে উপমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমা গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। সে ভয়ে আছে। এখন না জানি তার উপর কী ঝড় বয়ে আসে। বাসা থেকে বের হলি কেন? কোথায় যাচ্ছিলি তুই এত রাতে? জাওয়াতের চিৎকারে উপমার রূপ কেঁপে ওঠে। এত জোরে চিৎকার দেওয়ার কী আছে? আসতে বললেই তো হয়। উপমার মৌনতা দেখে জাওয়াতের আরও রাগ উঠে যায়। সে তেড়ে এসে উপমার চুলের মুঠি চেপে ধরে। উপমা ব্যথা পায়। আহ, ব্যথা পাচ্ছি, ছাড়ো। আমার কাছ থেকে পালিয়ে যেতে চাস তুই? তো কি করব? তোমার কাছে থেকে কি মরবো নাকি? তুমি তো তখন বললে আমাকে মেরে ফেলবে। উপমার কথা শুনে জাওয়াত হাসবেই নাকি কাঁদবে বুঝতেছে না। সে উপমার চুলের মুঠি ছেড়ে দেয়। এই মেয়ে, তোর মাথায় কি গোবর? না না, তোর মাথায় গোবরও নেই। গোবর থাকলে অন্তত কিছুটা বুদ্ধি থাকতো। আমি কি মিথ্যা কিছু বলেছি? তখন তো তোমার মুখ দিয়েই বললে, এখন আমাকে বলছে আমার মাথায় গোবর, আমার বুদ্ধি নেই। অপমান আমাকে। ও, তখন তো বলছি মেরে ফেলবো তোকে, তাই না? হ্যাঁ বলেছো। আচ্ছা, তাহলে এখন তোকে মেরেই ফেলে। আবার এই কথা? আমি থাকবো না, থাকবো না আমি। উপমা চলে যেতে নিলে জাওয়াত উপমার হাত ধরে আটকায়। উপমা কিছু বলতেই যাবে তার আগেই সে উপমার চুলের মুঠি ধরে। উপমার গোলাপি নরম ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া সন্ধি করিয়ে দেয়। উপমা আর কিছু বলার সুযোগ পায় না। তার দুই হাত চলে যায় জাওয়াতের শট আঁকড়ে ধরতে। উপমার ঠোঁটে চলতে থাকে জাওয়াতের রাজত্ব। প্রায় অনেকক্ষণ পর জাওয়াত উপমার ঠোঁট জোড়া ছেড়ে দেয়। ছাড়া পেয়ে উপমা হাঁপিয়ে ওঠে। জাওয়াত উপমার চুলের মুঠি চেপে ধরেই বলে, তুই আমার কাছে থাকলেই বেঁচে থাকবি, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করলি তুই মরবি। ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। উপমার কথা শুনে জাওয়াত উপমার চুলের মুঠি থেকে হাত সরায়। ছাড়া পেয়ে উপমা কথা বলার সাহস পায়। সে বলে, সমস্যা কি তোমার? সব সময় ঠোঁটে চুমু খাও কেন? আমার ইচ্ছা হলে আমি চুমু খাবো। সব সময় তোমার ইচ্ছে হবে না, আমার ইচ্ছে তো হতে হবে। তাই? তা তোর ইচ্ছাটা কি? সব সময় চুমু খেতে পারবে না, আর আর সব সময় আমাকে থাপ্পড় মারতে পারবে না, আর 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 কিছু না। তোর অনেক সাহস বেড়ে গেছে, খুব পালিয়ে যাচ্ছিস, আমাকে খুব মানা করছিস। জাওয়াত কথাগুলো বলে। উপমার দিকে এগিয়ে যাচ্ছে, তা দেখে উপমা ভয়ে পিছিয়ে যাচ্ছে। জাওয়াত 2 কদম এগোতে তো উপমা 2 কদম পিছয়। আর একদম আমার দিকে এগোনো যাবে না। জাওয়াত উপমার কথা শুনলে তো সে খপ করে উপমার হাত চেপে ধরে, টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। সে উপমার কোমর চেপে ধরে। যদি তোর একটা কথাও না শুনি তাহলে? শুনতে হবে, না হলে?
না হলে না হলে কি? না হলে আমি কান্না করব, সারাদিন কান্না করব। কান্না কর, আমি দেখি। ভাল লাগে না। এমন কেন? জাওয়াদ উপমার কোমর থেকে হাত সরিয়ে নিজের থেকে মুক্ত করে দেয়। জাওয়াদ গিয়ে সোফায় বসে। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। উপমা চুপচাপ এক গ্লাস পানি নিয়ে আসে, জাওয়াদকে দেয়। জাওয়াদ পানির গ্লাস হাতে নিয়ে উপমাকে পাশে বসতে বলে। উপমা বলে ওঠে, কেন? আমার পাশে বসতে কোনো সমস্যা? আমার শরীর থেকে কি কোনো দুর্গন্ধ বেরোচ্ছে? বসা যায় না আমার পাশে? জাওয়াদ কথা বলে শেষ করতেই উপমা ধপ করে জাওয়াদের পাশে বসে পড়ে। তার মুখ দিয়ে উচ্চারিত হয়, বাবারে বাবা, এটা কেমন পোলা? জাওয়াদ পানি খেয়ে উপমার দিকে ফিরে। উপমা ভ্রু কুচকায়। আকাশের ওই কথাগুলোর মানে কি? আমারে বোঝা। কোন কথাগুলো? আমি দাঁড়িয়ে থেকে তোর সাথে তার বিয়ে দেব। তুই যদি কারো বউ হস, শুধু তার বউ হবে। এসব কথার মানে কি? আকাশকে তোকে বিরক্ত করতো? নাকি তুই কোনো সময় আকাশের সাথে কিছু? ছি ছি ছি, এইসব কি বলছো? আমি কেন আকাশের সাথে কিছু? উপমার পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই জাওয়াদ বলল, আকাশ তোরে বিরক্ত করতো? উপমা চুপ করে আছে। সে কিছু বলছে না দেখে জাওয়াদ ধমক দেয়। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? আকাশ তোরে বিরক্ত করতো? উপমা মাথা নাড়ায়, বুঝিয়ে দেয় আকাশ তাকে বিরক্ত করত। খুব বেশি বিরক্ত করতো? হ্যাঁ। আমাকে কখনো কেউ কিছু বলেনি কেন? তুমি তো দেশে ছিলে না, তোমাকে বললে কি হতো? উপমার জবাব শুনেই জাওয়াদ রেগে যায়। আমি দেশে ছিলাম না দেখে কি মরে গেছি যে আমাকে বলা যায় না? ওই বাস্টার্ড তোরে বিয়ের কথা বলতেছে। বাস্টারটা কত দূর চলে গেছে তোরে নিয়ে। জাওয়াদের কথা শুনে উপমা মনে মনে ভাবে, শুধু যায়নি, অনেক কিছু করেছেও। তার কারণেই সবাই এত তাড়াহুড়োই তার বিয়ে দিচ্ছিল। উপমা চুপ করে আছে দেখে জাওয়াদ ধমক দিয়ে ওঠে। কোথায় নিয়ে যাচ্ছ? সারা রাত কি এখানে বসে কাটাবি? চোর পাহারা দিবি? খাওয়া দাওয়া করা লাগবে না? রুমে গিয়ে ঘুমানো লাগবে না? উপমা বিড়বিড় করে, তোমার মতো রাক্ষসীর সাথে রুমে না থেকে এখানে সারা রাত বসে থাকা ঢের ভালো। চোর পাহারা দেওয়া অনেক ভালো। জাওয়াদ উপমাকে নিয়ে রান্নাঘরে নিয়ে যায়। খিচুড়ি রান্না করবো আমি, তুই পাশে দাঁড়িয়ে সব দেখবি। নেক্সট বার আমি দেখাবো না, কোনো ইউটিউবও চলবে না। উপমা কোনো কথা না বলে মাথা নাড়ায়। তোর মুখ কি সেলাই করে দিব? কেন? কথা তো মুখ দিয়ে বলা লাগে না, মাথা দিয়ে বলতে পারবি। তোর মুখ খোলা থেকে লাভ কি? বন্দি করে দিই? উপমা না জানার মতো জবাব দেয়। খেতে হবে না? মাথা দিয়ে খাস। যদি মাথা নাড়িয়ে খাওয়া যেত তাহলে ওটাই করতাম। এবার থেকে মাথা নাড়ালে তোর মাথায় কেটে ফেলবো। তুমি কাটাকাটি থাপ্পড় মারা ছাড়া আর কিছু জানো না? উপমার কথা শুনেই জাওয়াদ উপমার একদম কাছে চলে যায়। দুজনের মধ্যে কোনো দূরত্ব অবশিষ্ট থাকলো না। জাওয়াদ রাখলো না, উপমা পিছু হটারও সুযোগ পেল না। কিছুক্ষণ পর খিচুড়ি হলে উপমা জাওয়াদকে খাইয়ে দেয়। আমাকে খাইয়ে দিয়েছিস, অনেক কষ্ট করেছিস, এবার আমার কোলে থেকে একটু আরাম কর। জাওয়াদ উপমাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। উপমা মনে মনে ভাবছে, সে কি ছোট বাচ্চা যে কোলে উঠে আরাম করবে, নাকি কোলে ওঠার বায়না ধরবে। জাওয়াদ উপমাকে কোলে নিয়ে রুমে চলে আসে। সে উপমাকে রুমে নামিয়ে দেয়। আচ্ছা, আমরা কি বাসে যাব না? তোরা না একবার বললাম বাসার কথা বলবি না? কথা কানে যায় না? উপমা কিছুই বলে না, সে চুপ মেরে যায়। উপমা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। জাওয়াদ শার্ট প্যান্ট চেঞ্জ করে টি শার্ট আর ট্রাউজার পরে নেয়। জাওয়াদ বিছানায় এসে শুয়ে পড়ে। উপমা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। উপমা এদিকে ফিরে ঘুমা। উপমার কোনো নড়চড় নেই, সে একইভাবেই শুয়ে আছে। কিছু বলতেছি আমি, কথা কানে যায় না? উপমা কোনো কথা না বলে চুপ করে আছে। আজকে মনে করছি খারাপ কিছু করবে না, এখন থেকে করতে হবে। জাওয়াদ উপমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে উপমা জাওয়াদের দিকে ফেরে। জাওয়াদ দুই হাত মেলে উপমাকে ইশারা দেয়। উপমা জিজ্ঞেস করে, কি? বুকে আয়। পারবো না, এইভাবেই আমি ঠিক আছি। কিন্তু আমি তো এইভাবে ঠিক নাই, আমার ঘুম আসবে না। তুই কি চাস আমি ঘুম না গিয়ে মরে যাই? এতদিন যেভাবে ঘুমিয়েছিলে, যেভাবে বেঁচেছিলে সেভাবে ঘুমাও, সেভাবে বেঁচে থাকো। তখন তো তুই ছিলি না। এখনো মনে করেন আমি নাই? তুই বড্ড বেশি জ্বালাচ্ছিস, কথা শুনছিস না। জাওয়াদ আর ধৈর্য ধরতে পারবে না, সে উপমাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। এই বুকটা ফ্রিতে তোর নামে লিখে দিয়েছি, অথচ তুই নিতে চাচ্ছিস না। এই জন্য ফ্রি কাউকে কিছু দিতে নেই, কদর করতে জানে না।
উপমা চুপটি করে শুয়ে থাকে, কোনো রূপ নড়াচড়া করে না। নড়াচড়া করে কখনো কোনো লাভ হয়েছে? হয়নি তো। সবসময় এই মানুষটা যাই বলবে তাই হবে, তাকে তাই মানতে হয়েছে, হবে। ঘুমিয়ে পড়েছিস? হুম। আচ্ছা, তোর কখনো জানতে ইচ্ছা হয় না আমি তোকে কেন বিয়ে করতে মানা করছিলাম? কেন শুধু বিদেশ থেকে হঠাৎ চলে আসলাম? কেন তোকে এভাবে বিয়ে করলাম? উপমা মনে মনে ভাবে, সে কি করছে, খুকি নাকি বাচ্চা মেয়ে যে বুঝবে না? সে ডেভিলটা কেন এসব করছে? ডেভিলটা যে তাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, খুব ভালোবাসে। সে ভালো করেই জানে, তার জন্যই এত কিছু সহ্য করে এখনও ডেভিলটার সাথে সুন্দরভাবে কথা বলছে, সুন্দরভাবে চলার চেষ্টা করছে। কারণ উপমার কাছে ভালোবাসলে 7 গুণ মাপ। উপমা চুপ করে আছে দেখে জাওয়াত ডাক দেয়। চুপ করে আছিস যে? না, জানতে ইচ্ছে হয় না। যা করার সব করেই ফেলেছো, এখন আর জেনে কি হবে? কোনো কিছু তো আর পরিবর্তন হয়ে যাবে না। জাওয়াত রেগে যায়, সে ধমকিয়ে কথা বলে ওঠে। কি পরিবর্তন করতে চাস তুই? হ্যাঁ, বলেও ভাবিস না আমার কাছ থেকে তুই ছাড়া পাবি, আমার কাছ থেকে তুই চলে যাবি। ভাবলে একদম মেরে ফেলবো। তুই মরার আগ পর্যন্ত আমার সাথে থাকবি, থাকতে হবে তোকে। এই তো ডেভিলের আসল রূপে ফিরে আসছে। কি বিড়বিড় করছিস? কিছু না। আবার দেখিস বিড়বিড় করে আমার থেকে পালিয়ে যাবি, আমাকে ছেড়ে যাবি, এসব বলিস না। আমার কানে আসলে তোর খবর আছে। বিড়বিড় করবো না আমি, খুশি। খুশি হব যদি ছুটে একটা চমকাস। কি? পারবো না, সম্ভব না। তুই মনে হয় জানিস না, জামাই কিছু বললে শুনতে হয়, মানতে হয়, না হলে বউয়ের পাপ হয়। হোক পাপ আমার। কিন্তু আমি তো আমার বউকে পাপই বানাবো না। জাওয়াত এই কথা বলে উপমার থুতনি ধরে ঝড়ের বেগে উপমার ঠোঁটের জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে উপমার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর উপমা ছাড়া পেয়ে জাওয়াদের বুকে মুখ লুকায়। সে তাকাবে না, যখন তখন তাকে চুমুর ওপরে রাখে। এই চুমুতে কি ভিটামিন পাওয়া যায়? লুচু একটা। জাওয়াত মনে হয় উপমার ভাবনা বুঝতে পেরেছে। শুধু ভিটামিন না, অনেক কিছু আছে। উপমা লজ্জায় চুপ করে আছে, সে কোনো কথাই বলবে না লুচু ডেভিলটার সাথে। উপমা মনে মনে ভাবে, সে কি ডেভিলকে ভালোবাসে? ভালোবাসতে তো হবে, তার জামাই না ভালোবেসে যাবে কোথায়? উপমা, হুম তুই কখনো আমাকে ছেড়ে যাস না। হুম। জাওয়াত ধমক দিয়েই বলে, কি বল, ছেড়ে যাবি না? যাব না। গুড গার্ল। দুজনেই চুপ। কিছুক্ষণ চুপটি করে থাকার পর উপমার চোখে ঘুম নেমে আসে, সে ঘুমিয়ে যায়। জাওয়াত আর জ্বালায়নি। কিছুক্ষণ উপমার দিকে তাকিয়ে কপালে চুমু খেয়ে উপমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালবেলা উপমার ঘুম ভেঙে গেলে নিজেকে একলা বিছানায় আবিষ্কার করে। জাওয়াত কোথাও নেই। উপমা পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখে, 9টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে সে। উপমা আস্তে আস্তে বিছানা ত্যাগ করে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসতেই একটা চিরকুট দেখতে পায়। উপমা চিরকুট হাতে নেয়। আমি একটু বের হচ্ছি, সকালে নাস্তা বানিয়ে দিলাম, খেয়ে নিবি। আর দুপুরের জন্য রান্না করবে। এখন থেকে আমি আমার বউয়ের হাতের রান্না খেতে চাই। বিয়ে করেছি অথচ বউয়ের হাতের রান্না খাবো না, তা তো হবে না। উপমা চিরকুটটা পরে মুখ বাঁকা করে। ঢং, মনে হয় যেন আমি তাকে বলেছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। তুমি আমাকে বিয়ে না করলে আমি বিষ খাবো, মরে যাবো। তোমাকে ছেড়ে আমি বাঁচবই না। নাটক। জাওয়াত নিজের বাড়িতে আসে। বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। কেউ নাস্তা করছিল, কেউ চা খাচ্ছিল। জাওয়াতকে দেখে চৈতি দৌড়ে আসে। ভাইয়া, কেমন আছিস? তুমি তো উপমাপুকে নিয়ে ভালোই উধাও হলে। একবারও এই বোনটাকে মিস করো না, খোঁজও নাও না। ছোট বোনের অভিমানী কথা শুনে জাওয়াত হেসে দেয়। আমি আমার এই বোনটাকে খুব মিস করি, তাই তো দেখতে চলে আসলাম। মিথ্যা কথা। সত্যি কথা। বাড়ির সবাই এতক্ষণে জড়ো হয়েছে। সবাই জাওয়াতকে উপমার কথা জিজ্ঞেস করছে। জাওয়াত সোফায় গিয়ে বসে। উপমাকে নিয়ে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, সে আমার কাছেই ভালো থাকবে, ভালোই আছে। জাওয়াতের বাবা মাহবুব আলমকে জিজ্ঞেস করে, বাবা, চেয়ারম্যানের ছেলে আকাশের কাহিনী কি? মাহবুব সাহেবের আকাশের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন, যা জাওয়াদের চক্ষু এড়ায় না। কিছু তো গড়বড় আছে, জাওয়াত বুঝতে পারছে। তারপর জাওয়াত সেই দিনের রাতের ঘটনা খুলে বলল। মাহবুব সাহেব বুঝলেন আর কিছু লুকানো ঠিক হবে না। জাওয়াত মোটামুটি সবই বুঝে গেল। তারপর মাহবুব সাহেব বললেন, চেয়ারম্যানের ছেলে আকাশকে তো চিনিস। আকাশ উপমাকে বিরক্ত করতো সবসময়। উপমা আমাদের কাছে জানালে আমরা চেয়ারম্যানের কাছে বিচার দিই। চেয়ারম্যান আমাদের জানালো তিনি তার ছেলেকে শাসন করবেন।
কিন্তু মনে হয় না করেছে। তারপর থেকে উপমার ওপর বিরক্ত করা, উচ্ছেক্ত করা পরিমাণে বেড়ে যায়। কয়েকদিন তো হাত পর্যন্ত ধরে খারাপ খারাপ কথাও বলেছিল। আমরা আবারও চেয়ারম্যানের কাছে বিচার দিই, কিন্তু উনি উপমাকে তার ছেলের বউ বানাতে চায়। আমি রাজি হই না, কারণ গ্রামের সবাই জানে চেয়ারম্যানের ছেলের চরিত্র কেমন। যত খারাপ কাজ আছে, যত খারাপ কাজ করা যায় ও করে। এমন একটা দুশ্চরিত্র ছেলের কাছে তো কোনোভাবেই আমাদের মেয়ের বিয়ে দেওয়া যায় না। আমরা মানা করে দেই, আমরা উপমার কলেজ যাওয়া বন্ধ করে দেই। আকাশ একদিন ছেলে পেলে নিয়ে এসে আমাদের হুমকি দিয়ে যায়, আমরা যেন তাড়াতাড়ি উপমাকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাই। তা না হলে উপমার সাথে এমন কিছু ঘটাবে যে আমরা এলাকায় নাকি মুখ দেখাতে পারবো না। মাহবুব সাহেবের কথা শুনে জাওয়াদ রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এত কিছু হয়ে গেল অথচ তাকে কেউ কিছু জানালো না অবধি। সে কি এই পরিবারের সদস্য না? তার কি জানা উচিত ছিল না? মাহবুব সাহেব আবারও বলতে শুরু করলেন, আকাশ আমাদের হুমকি দেওয়ার পর আমরা থানায় যাই, কিন্তু থানায় গিয়ে খুব একটা সুবিধে হয়নি। উল্টো তারা চেয়ারম্যানের ছেলের সাথে উপমার বিয়ে দিতে বলে। তারা কিছু করতে পারবে না। চেয়ারম্যানের শালা নাকি পুলিশের বড় কমিশনার। তারা অ্যাকশন নিতে গেলে তাদের বদলি করে ছাড়বে। এত কিছু হয়ে গেল, বাস্টারটা এত কিছু করলো, অথচ তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? তোকে জানালে কি হতো? বিদেশে বসে তুই কি করতি? মাহবুব সাহেবের কথা শুনে জাওয়াদের প্রচুর রাগ হয়। উপমাও ঠিক এই কথাই বলল। জাওয়াদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করেই বলল, এর জন্য উপমার বিয়ে দিচ্ছিলে? বিয়ে দিলে কি সব ঠিক হয়ে যেত? সব সমাধান হয়ে যেত? সেটা জানি না, কিন্তু আমরা শুধু উপমাকে অনেক দূরে পাঠাতে চেয়েছিলাম, আকাশের থেকে বহু দূরে। এই যে বিয়ে দিচ্ছিলে, আকাশ জানতে পারেনি? জেনেছে। তুই উপমাকে নিয়ে যাওয়ার পর এসে সব ভাঙচুর করে গেছে, এবং উপমাকে একবার হাতের কাছে পেলে আস্ত রাখবে না বলে হুমকিও দিয়ে গেছে। ওই বাস্টার্ডকে আমি বোঝাবো কত দানে কত চাল। জাওয়াদ সোফা ছেড়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। আমি আসি। জাওয়াদের মা জাহানার আলম এগিয়ে এসে বলে, আর কেন বাইরে থাকবি? তোদের দুটোকে নিয়ে আমাদের খুব চিন্তা হয়। খাদিজা আলম এগিয়ে আসেন। হ্যাঁ জাওয়াদ, যা হওয়ার হয়ে গেছে। আমার মেয়েটাকে এবার নিয়ে আয়। খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না, আমি আসি। জাওয়াদ সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে। উপমার কথা মনে পড়ছে। উপমাকে একটু এই মুহূর্তে জ্বালাতে ইচ্ছে করছে তার। জাওয়াদ ঠিক দুপুরে হাতে কিছু ব্যাগ নিয়ে বাসায় আসে। জাওয়াদ সবসময় চাবি নিয়েই বের হয়, তাই বাসায় প্রবেশ করতে নক করার প্রয়োজন পড়ে না। নিচে আশেপাশে উপমার চিহ্নও খুঁজে পায় না। সে সোজা রুমে চলে আসে। রুমেও কোথাও উপমা নেই। সে ওয়াশরুমের দরজার সামনেই দাঁড়ায়। ভেতর থেকে আওয়াজ আসছে। উপমা তাহলে ভিতরেই। জাওয়াদ নক করে, জোরেই করে। কে? বোধ রুমে ঢুকেছে, দরজা খোল, তোর গার মটকাবে। কেউ কি নিজের ইচ্ছে ভূতের সামনে গিয়ে দাঁড়ায় নাকি? কারো এত ইচ্ছে নেই ভূতের সামনে গিয়ে নিজের ঘাটটা হারায়। দরজা খুল। আমি গোসল করছি। আমিও গোসল করব। তুমি বাইরে অপেক্ষা করো, আমার শেষ হোক। না, আমি বাইরে অপেক্ষা করতে পারবো না, আমি তোর সাথে গোসল করব। নির্লজ্জ, ব্যাহেয়া, লজ্জা টজ্জার কি মাথা খেয়েছো? লজ্জা টজ্জার মাথা খেতে চাই না, আমি তোকে খেতে চাই। এত লুচুমার্কা কথা বলবে না, আর আমাকে বিরক্ত করবে না। একটু শান্তিতে গোসল করতে দাও। তুই আমার কথা শুনবি না? দরজা খুলবি না? না। পরে কিন্তু পস্তাতে হবে। উপমা জবাব দেয় না। জাওয়াদ আরও কয়েকবার দরজায় ঠক ঠক আওয়াজ করে, কিন্তু লাভ হয় না। জাওয়াদ দরজার সামনে থেকে চলে আসে। কিছুক্ষণ পর উপমা গোসল শেষ করে বের হয়। উপমা জাওয়াদকে বিছানায় বসে থাকতে দেখে। উপমা ভয়ে ভয়ে থাকে, না জানে এই ডেভিলটা এখন তার উপর কী আক্রমণ করে বসে। উপমা ভয় ভয় বলে, যাও এবার গোসল করে আসো। উপমা এই কথাটা বলে পাশ কেটে রুম থেকে বের হতে চায়। জাওয়াদ হয়তো উপমার হাবভাব বুঝতে পেরেছে। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জাওয়াদকে উঠতে দেখে উপমা এক দৌড়ে রুম থেকে বের হতে চায়, কিন্তু পারে না। জাওয়াদ দ্রুত গতিতে উপমার কাছে এসে উপমার হাত ধরে ফেলে। কোথায় পালাচ্ছেন ম্যাম? উপমা বোকা হাসি দেয়। কই, কোথাও পালাচ্ছি না তো। জাওয়াদ উপমাকে কোলে তুলে নেয়। উপমা জাওয়াদের শর্ট আঁকড়ে ধরে বলে, হে কি, কোলে নিয়েছো কেন? নামাও। বোখারানি, পস্তাতে হবে বলছি না? এবার আমার সাথে আরেকবার গোসল করার জন্য রেডি হও। না। উপমা কিছু বুঝে ওঠার আগেই নিজেকে ওয়াশরুমের ঝর্ণার নিচে আবিষ্কার করে। এটা কি করলে?
ঝর্ণার পানি পড়ে উপমা ভিজে যাচ্ছে। সে এখান থেকে পালাবার জন্য ছোটাছুটি করছে। সে পাশ কেটে চলে যেতে চাইলে জাওয়াদ হাত চেপে ধরে টেনে নিয়ে এসে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে বাহু চেপে ধরে। ঝর্ণার পানিতে দুজনে ভিজে চুবুথুবু অবস্থা। উপমা ছোটার জন্য নড়াচড়া চালিয়ে যাচ্ছে, কিন্তু তার মতো চুনোপুটি জাওয়াদের শক্তির সাথে বেড়ে ওঠার কথা না। তাই সে একসময় স্থির হয়ে যায়। অযথা নিজের শক্তি ক্ষয় করার কোনো মানে নেই। তুমি আমার সাথে এমন করলে কেন? জাওয়াদ উপমার বাহু ছেড়ে দেয়। সে উপমার দুই পাশে দুই হাতে নিয়ে দেয়ালে রাখে। উপমার দিকে নিচু হয়ে জবাব দেয়, কি করছে মানে? আমি মাত্রই গোসল করে বের হলাম, আর তুমি আমাকে সে আবারও ঝর্ণার নিচে এসে দাঁড় করালে, আমাকে ভিজিয়ে দিলে। তখন আমি বলছি বসাতে হবে, কেউ একজন আমার কথা শুনেনি। আমার শীত করছে, সরো আমি যাই। গরম করার জন্য আমি আছি তো। ঝর্ণা দিয়ে অবিরত পানি পড়ছে। জাওয়াদের চুল বেয়ে টপ টপ করে উপমার চোখে মুখে পানি এসে পড়ছে। উপমা মাথা নিচু করে ফেলে। মাত্রই গোসল করে বের হলে এখন আবারও ঠান্ডা পানি এসে গায়ে পড়ার দরুন উপমার শরীর শীত শীত একটা ভাব চলে এসেছে। জাওয়াদ উপমার থুতনি চেপে ধরে মুখ উঁচু করে। উপমার ঠোঁট কাঁপছে। ঠোঁটের ওপর পানির কণাগুলো দেখে জাওয়াদের নেশা ধরে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অবশ্যই সে কখনোই নিজেকে কন্ট্রোল করেনি, সেই দেরি করে না। উপমার ঠোঁটের স্বাদ নিতে উপমার ঠোঁটের ওপর হামলিয়ে পড়ে। উপমার দেহে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। জাওয়াদ তার ভালোবাসার মানুষের ঠোঁটে নিজের ভালোবাসার পরশ দিতে থাকে। উপমাও চোখ বন্ধ করে সাড়া দেয় নিজের জামাইয়ের ভালোবাসায়। সে দুই হাত দিয়ে শক্ত করে জাওয়াদের শর্ট মুষ্টিবদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর জাওয়াদ ঠোঁট ছেড়ে উপমার গলায় ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিতে থাকে। জাওয়াদ উপমাকে ছেড়ে সরে আসে। সে উপমার দিকে তাকায়। উপমা চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। জাওয়াদের স্পর্শ না পেয়ে সে নিভু নিভু চোখ খোলে। জাওয়াদ নিজের শার্ট খুলে ফেলে দেয়। উপমাও নেশাগ্রস্তের মতো জাওয়াদের উদাম শরীরের দিকে তাকিয়ে আছে। জাওয়াদ এক পা করে উপমার দিকে এগিয়ে আসে। উপমা স্থির নেশাগ্রস্তের মতো এখনও তাকিয়ে আছে। জাওয়াদ এসে উপমার পায়ের কাছে এসে বসে। সে উপমার জামা সরিয়ে উপমার ফর্সা মসৃণ পেটে ঠোঁট ডুবিয়ে দেয়। উপমার শরীরের উপরে যেন বিদ্যুৎ এর শক বয়ে যায়। তার দুই হাত জাওয়াদের চুলের উপর চলে যায়। সে শক্ত করে জাওয়াদের চুল চেপে ধরে, যেন পণ করেছে জাওয়াদের মাথার কয়েক গোছা চুল সে নিজের হাতে নিয়ে নেবে। জাওয়াদ উপমার পেট থেকে ঠোঁট সরিয়ে আনলে উপমা আর স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। তার যেন শরীরের সব শক্তি জাওয়াদ শুষে নিয়েছে। সে বসে পড়ে। জাওয়াদের বুকে মুখ লুকায়। তার বোকা রানীর অবস্থা দেখে জাওয়াদ হাসে। ডোজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। জাওয়াদ উপমার মাথায় চুমু দিয়ে উপমাকে জড়িয়ে ধরে ওভাবেই কিছুক্ষণ বসে থাকে। উপমা খাটের উপরে বসে হাঁচির উপর হাঁচি দিয়ে যাচ্ছে। জাওয়াদ উপমার চুল মুছে দিচ্ছে। এত হাঁচি দেওয়ার কি আছে? বুঝি না, গোসল তো আমিও করলাম। উপমা মনে মনে রেগে যায়। তাকে তো দুইবার ঠান্ডা পানিতে চুপতে হয়েছে। হাঁচি আমার আসবে না তো কি ডাবলটার আসবে? উপমাকে চুপ করতে দেখে জাওয়াদ আবারও জিজ্ঞেস করে, কথা বলছিস না কেন? রাগ করছিস? আমি রাগ করলো কার কি? কেউ কি আমার রাগের ধার ধারে? জাওয়াদ নিঃশব্দে হাসে উপমার কথা শুনে। আচ্ছা ম্যাম, আপনার রাগ ভাঙানোর জন্য আমি কদম কি করতে পারি একটু বলবেন কি? উপমা মনে মনে ভাবে, ঘটনা কি? আজ যে টেবিলটার হাবভাব অন্যরকম ঠেকছে। এত সুন্দর করে কথা বলছে। আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে ম্যাম, আমরা বিকালে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। জাওয়াদ উপমাকে নিয়ে নিচে নামে দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবার শেষে দুজনে রুমে ফিরে আসে। উপমা বাইরে থেকে নিয়ে আসা ব্যাগগুলো উপমার হাতে দেয়। কি এগুলো? খুলে দেখ। উপমা এক এক করে ব্যাগগুলো খুলে দেখতেছে। দুইটা শাড়ি, অনেকগুলো 3 পিস চুড়ি। উপমা এগুলো দেখে খুশি হয়, অবাকও হয় বটে। এগুলো কি তার জন্য? সে জিজ্ঞেস করেই ফেলে, এগুলো কি সব আমার জন্য? না, এখানে আমার আরো 2-4টা বউ আছে, তাদের জন্য। জাওয়াদের কথা শুনে উপমা হাসে। সে বুঝে ফেলে এগুলো সব তার জন্যই। উপমা অনেক খুশি হয়। ব্যাপার কি? হ্যাঁ, আজকে আমার জন্য এত শপিং? আমার বউকে আমার দিতে ইচ্ছা হলো, তাই দিলাম। কোনো ব্যাপার নেই বন্ধু। থ্যাংক ইউ। বিকেলে বের হবার সময় শাড়ি পরিস, ঠিক আছে? উপমা মুখ ধপ করে নিভে যায়। তার মনে পড়ছে সে তো শাড়ি পরতে পারে না। উপমার অন্ধকার মুখ দেখে জাওয়াদ জিজ্ঞেস করেই বসে, কি হয়েছে? মুখ অন্ধকার হয়ে গেল কেন? আমি তো শাড়ি পরতে পারি না। ম্যাম, আপনি কোন কাজটাও বা পারেন? একটু আমাকে বলবেন প্লিজ।
অপমান করবে না আমাকে, করলে আমি রাগ করব। ঠিক আছে, করবো না। তাহলে 3 পিস পরেই বের হব। হুম, শাড়ি পরেই বের হবা। কিভাবে? তোমার জামাই আছে কি করতে, সেসব পারে। তার বউকে শাড়ি পরানোর দায়িত্বটাও না হয় সে নিজের কাঁধে তুলে নিল। এ কথা শুনে উপমা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি শাড়ি পরাতে পারো? শাড়ি পরানোটা এমন আর কি, পান্থা বাতি কি। উপমার মনে হঠাৎ কিছু একটা আসে। কিন্তু আমি শাড়ি পরবো না তোমার হাতে। কেন? তুমি শাড়ি পরানোর নামে আমার সাথে কি কি যে করবে আমি বুঝি না মনে করেছো? হুম হুম, কি কি করব? জানো না মনে হচ্ছে, কচি খোকা। না জানি না, বলেন তো শুনি কি কি করব। অসভ্যতামি করবে আমার সাথে? বউর সাথে অসভ্যতা করলে ওটাকে অসভ্যতা বলে না, রোমান্টিকতা বলে, ঠিক আছে? হ্যাঁ, আমারও তো রোমান্টিকতার দরকার নেই, আমি শাড়ি পরবো না। আচ্ছা যাও, বেশি অসভ্যতামি করবা না। মন চাইলে 2-1টা চুমু খাবো, এইটুকুই। না না, 2-1টা চুমু খাওয়া চলবে না। 2-1টা চুমু খাওয়ার কথা বলে যে কত দূর চলে যাবে বুঝি না মনে করেছো? উফ, তুই বড্ড বেশি জ্বালিয়ে মারছিস। উফ, সবসময় শুধু আমি জ্বালাই মারি আর নিজে আমাকে জ্বালায় না। আমি মোটেও জ্বালাই না, আমি বউটাকে একটু আদর করি। আদর না ছাই। উপমার শপিং ব্যাগগুলো ওয়ার্ড্রবে রেখে দেয়। দুজনেই বিছানায় এসে বালিশে মাথা রাখে। বালিশ একটা মনে হয় ফেলে দিতে হবে। আমার বুক রেখে তুই বালিশকেই বেশি প্রাধান্য দিচ্ছিস, আমার সহ্য হচ্ছে না এটা। সবসময় কি তোমার বুকে ঘুমাবো নাকি? জাওয়াদ উপমাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। সারা জীবনই আমার বুকে ঘুমাবি। হুম, উপমা কথা বাড়ায় না, সে চুপচাপ শুয়ে থাকে। জাওয়াদও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বিকালবেলা উপমা ওয়াশরুম থেকে শাড়ির ভেতরে যা যা পরা লাগে পরে এসেছে। জাওয়াদ শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। সে উপমার উপর থেকে নিচে একবার চোখ বোলায়। উপমা লজ্জায় মরে যাচ্ছে। চোখ এত দিকে নাচানাচি করছে কেন? চোখ স্থির রাখুন, আমার লজ্জা লাগছে। জাওয়াদ উপমার অবস্থা দেখে হেসে দেয়। হাসবে না একদম। আচ্ছা ম্যাম, আমাকে বলে দিন, চোখ আমি কোথায় স্থির রাখবো, এখানে নাকি এখানে? জাওয়াদের ইঙ্গিত করা কথা শুনে উপমা লজ্জায় ঘুরে দাঁড়ায়। কি লুচু, কি লুচু, লুচু একটা। একদম অসভ্য, লুচুর মতো কথা বলবে না, বলে দিলাম কিন্তু। জাওয়াদ আবারও হাসে। আজকে তার হাসির রূপ পেয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলবো না, ঘুরে দাঁড়াও। উপমা আস্তে আস্তে 2 হাত দিয়ে চোখে মুখে ঢেকে ঘুরে দাঁড়ায়। জাওয়াদ হাসেই কিছু বলে না। সে তার শাড়ি পরানোর কাজে নেমে দাঁড়ায়। শাড়ি পরানোর সময় জাওয়াদ খুব একটা উপমাকে জ্বালায়নি। তবে উপমার ফর্সা মসৃণ পেটে একটা চুমু খেতে সে ভুল করেনি। সরি বউ, লোভ সামলাতে পারিনি। উপমা বিড়বিড় করে বলে, লুচু একটা। শাড়ি পরানো শেষ হলে জাওয়াদ দাঁড়িয়ে উপমাকে একবার দেখে নেয় ভালোভাবে। একদম পারফেক্ট ম্যাম, এবার চোখ খুলুন। উপমা আস্তে আস্তে চোখ খোলে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে দেখে। কেমন হয়েছে শাড়ি পরানো? কমপ্লিমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, তাহলে চলেন বের হই। জাওয়াদ উপমা দুজনেই বাসা থেকে বের হয়ে আসে। জাওয়াদ একটা রিক্সা ডাক দেয়। রিক্সাওয়ালা আসে। কোথায় যাবেন মামা? সামনে যে পার্কটা আছে না, আপাতত ওইখানে নিয়ে চলেন। জাওয়াদ রিক্সায় উঠে বসে। সে উপমার দিকে হাত বাড়িয়ে দেয়। উঠে আসেন ম্যাম। উপমা হেসে জাওয়াদের হাতে হাত রেখে রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে শুরু করে। পার্কে কেন যাচ্ছ? প্রেম করতে। তুই আমাকে প্রেম করার সুযোগ দিসনি, তাই এখন প্রেম করব। তুমি কি কখনো প্রেম করার অফার করেছো যে প্রেম করার সুযোগ দিব? জাওয়াদ ভ্রু উঁচু করে উপমার কথা শোনে। সত্যি তো, সে তো কখনো প্রেম করার অফার করেনি। নিজের মনে প্রেম ভালোবাসা পুষে রাখলে তো চলবে না, অন্য কেউ তো তা জানাতে হবে, নাহলে প্রেম হবে কি করে? তাহলে এখন আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার সাথে প্রেম করতে চাই ম্যাম। এভাবে বললে তো রাজি হব না। যেভাবে প্রেমিক প্রেমিকাকে বলে সেভাবে বলতে হবে। তাই নাকি? তার মানে প্রপোজ করতে বলছেন? হতে পারে। ঠিক আছে, মেনে নিলাম। ভালোবাসা জমবে কি করে? পার্কের সামনে এসে রিক্সা থামে। জাওয়াদ ভাড়া মিটিয়ে উপমাকে নিয়ে ভেতরে ঢোকে। পার্কের ভেতর গিয়ে একটা বেঞ্চিতে বসে। জাওয়াদ আশেপাশে তাকায়। পাশে একটা ছোট মেয়েকে ফুল বিক্রি করতে দেখে তাকে ডাক দেয়। মেয়েটির কাছ থেকে ফুল কিনে নিয়ে উপমাকে বলে চোখ বন্ধ করতে। উপমা চোখ বন্ধ করলে জাওয়াদ হাঁটু কেটে ফুল দিয়ে প্রপোজ করে।
উপমা চোখ খুলে দেখে সেখানে জাওয়াদ একা নয়। জাওয়াদের পাশে তার বাবা মা, ছোট বোন আর উপমার বাবা মা। উপমা খুশিতে কান্না করে দেয়। তারপর সবাই মিলে বাসায় গিয়ে তাদের বিয়ের ধুমধাম করে অনুষ্ঠান করে। আর এখানেই শেষ হয় জাওয়াদের ডেভিলগিরি। শুরু হয় দুষ্টু মিষ্টি একটি রোম্যান্টিক ভালোবাসার সংসার।